আসসালামু আলাইকুম সবাইকে আইওটি ক্র্যাশ কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি সালিম সাদমান সিয়াম ভাইয়া, পড়ালেখা করতেছি বুটেক্সে। সো ভাইয়া আইওটিতে এক্সাম দিয়েছি এবং আইওটিতে এক্সামে আমাদের বেশ ভালো একটা ফলাফল আসছিল। সো এখন তোমাদের জন্য কিছু নির্দেশনা আগে দিয়ে দিই, সেটা হচ্ছে যে আইওটিতে আমাদের মোটামুটি কোশ্চেনগুলো ইংলিশে থাকে। সো ইংলিশে থাকে, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট বা বাংলা ভার্সনের যারা আসো তাদের জন্য কি একটু টাফ হবে ব্যাপারটা? একদমই না। সেজন্যই তোমাদের আইওটি ক্র্যাশ কোর্সটা আমরা নিয়ে আসছি। সো আইওটি ক্র্যাশ কোর্সে যে ব্যাপারটা আমরা এখানে মোটামুটি তোমাদেরকে ধাতস্থ করার ট্রাই করব, সেটা হচ্ছে আমাদের ইংলিশ টার্মগুলোর সাথে পরিচিত হয়ে এগুলোর বাংলা কিভাবে আমরা করে নিয়ে দ্রুত সলভ করব সেটা। আর একটা হচ্ছে ইংলিশ কিছু টার্ম আছে যেগুলো এই কেমিক্যাল চেঞ্জ চ্যাপ্টারে এসে তোমাকে ভোগাইতে পারে। সো ইংলিশ টার্মগুলো একটু ভালোভাবে সতর্ক থাকা, ঠিক আছে? ইংলিশ টার্মগুলো কিভাবে ধরতে হবে, কিভাবে ম্যাথ করতে হবে, এই জিনিসগুলো আমরা আশা করি এখান থেকে শিখে যাব। সো ইংলিশ ভার্সনের যারা আছে তারা একটু এখানে অ্যাডভান্টেজ পাবা, সেই জিনিসটা অবশ্যই তোমরা হচ্ছে মাথায় রেখে প্রিপারেশন নিতে পারো। আর একটা ব্যাপার হচ্ছে বাংলা মিডিয়াম থেকেও বেশ ভালো কিন্তু এখানে চান্সেস রেট আছে, এবং সেই জন্য আমাদের কিন্তু কিউএন এর যে বইগুলো আছে সেগুলো বাংলা ইংলিশ বোথ ভার্সনেই মোটামুটি ব্যাখ্যামূলক করে দেওয়া আছে। সো তোমরা বইটাও কালেক্ট করে নিতে পারো। ওকে, সো আমাদের এখন আজকের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5। এই ক্লাসটাকে আমরা হচ্ছে কেমিস্ট্রি C2 এবং C3 এই ভাগে আমরা হচ্ছে ডিফাইন করছি। একবারে আমরা নিয়ে নিব C2 এবং C3 যে পার্টটা আমরা একবারে কন্ডাক্ট করব। সো এখানে কেমিক্যাল চেঞ্জে বেশ কিছু জিনিস আছে, হয়তো তোমার মনে হইতে পারে ভাইয়া কিছু জিনিস তোমার কাছে নতুন লাগতেছে। রিজন হচ্ছে শর্ট সিলেবাস বেসড কিনা, ইঞ্জিনিয়ারিং এ এসে আসলে শর্ট সিলেবাস বেসড যদি প্রিপারেশন না একটু ঝামেলা আছে, আমরা এই জন্য ফুল সিলেবাসের উপরই কোশ্চেন সলভ করব, কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট আলোচনা করব। সো মোটামুটি আমাদের তাহলে ইন্ট্রোটা হয়ে গেছে। আমরা এখন যে কাজটা করব, আজকে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন। সো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের হিউজ তুমি জানো ম্যাথ আছে, অনেক টাইপসের ম্যাথ আছে, আমরা জানি সেটা। তারপরে আমাদের হচ্ছে অনেক টাইপসের ম্যাথের পাশাপাশি থিওরি আছে। সো বিগত বছরে কি কি কোশ্চেন আসছে, কি কি টাইপ থেকে আসছে, সেই জিনিসগুলো আমরা এখন দেখে নিব, এবং প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যামূলক সলভ আমরা ইনশাআল্লাহ করে এই চ্যাপ্টারটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো। সো চলো আমরা শুরু করি আমাদের ফার্স্ট যে টাইপটা আছে সেটা দিয়ে। সো ক্যালকুলেটর নিয়ে বসবা, অবশ্যই ক্যালকুলেটর হাতে রাখা লাগবে। সো ফার্স্ট টাইপটা দেখে যারা শর্ট সিলেবাস বেস প্রিপারেশন নিতে একটু হতাশ হয়ে যাইতে পারো, হতাশার কিছু নাই, সিয়াম ভাই আসি একদম ইজি করে দিচ্ছি ব্যাপারগুলো। চলো, সো এখানে দেখো, টু ডিকম্পোজ 50% রিঅ্যাক্টেন্ট অফ এ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন নিডস 400 সেকেন্ড। সো এখানে বলছে যে ডিকম্পোজ মানে কি? ডিকম্পোজ মানে ভেঙে যাওয়া। সো এখানে বলছে রিঅ্যাক্টেন্ট মানে কি? বিক্রিয়ক। সো বিক্রিয়কের 50% ভেঙে যেতে, বিক্রিয়কের 50% ভেঙে যেতে একটা ফার্স্ট অর্ডার মানে প্রথম ক্রম বিক্রিয়ার সময় লাগে হচ্ছে 400 সেকেন্ড। আমি হয়তো এটা বুঝবা না, আমি আগে থিওরিও পড়াবো এখানে, তারপরে ম্যাথটা সলভ করবো, বাট আমি ম্যাথটা বুঝাচ্ছি। তাহলে আমি যে জিনিসটা বুঝলাম যে আমার একটা বিক্রিয়কের 50% ভেঙে যেতে একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন প্রথম ক্রম বিক্রিয়ার সময় লাগে 400 সেকেন্ড। আফটার দ্য ইনিশিয়েশন অফ দ্য রিঅ্যাকশন, বিক্রিয়া শুরু হওয়ার পরে, when 1/8 of the reactant remain undecomposed, রিঅ্যাকশনটা শুরু হওয়ার পরে 1/8 কখন? 1/8 ওই বিক্রিয়কের 1/8 আনডিকম্পোজড মানে মানে ভাঙবে না, 1/8 অবশিষ্ট থাকবে। এক কথায় 1/8 আনডিকম্পোজড মানে এটা হচ্ছে ভাঙবে না, বা 1/8 অবশিষ্ট থাকবে। ঠিক কত সময় পরে? কত সময় পরে, ঠিক আছে? এই জিনিসটাই চাইছে। এখন যারা একদমই আর কি শর্ট সিলেবাস বেস প্রিপারেশন আমরা নিছি, তারা এই যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন প্রথমবার শুনতে পারো, বিক্রিয়ার ক্রম জিনিসটা, অর্ডার মানে ক্রম জিনিসটা ফার্স্ট টাইম শুনতে পারো। প্যারা নাই, ভাইয়া হচ্ছে ইজি করে দিচ্ছে। দেখো আমাদের বিক্রিয়ার ক্রম 3 টাইপসের হইতে পারে। কয় টাইপসের? মোটামুটি 3 টাইপসের হইতে পারে। একটা হচ্ছে জিরো অর্ডার মানে শূন্য ক্রম, তো একটা হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়া যেটাকে ইংলিশে বলা হয় জিরোথ অর্ডার, ইংলিশগুলো তোমরা অবশ্যই পাশে লিখে নাও। আর একটা হচ্ছে প্রথম ক্রম মানে ফার্স্ট অর্ডার। প্রথম ক্রম মানে কি? যেটা এই যে ইংলিশে এখন লেখা আছে ফার্স্ট অর্ডার, এখান থেকে কোশ্চেনটা আসছে। তারপরে আছে হচ্ছে দ্বিতীয় ক্রম মানে তোমার প্রশ্নে দেওয়া থাকবে সেকেন্ড অর্ডার। সো এইগুলোর ক্ষেত্রে কি কি জিনিস লাগে সেইগুলো আমরা একটু দেখব। সো এগুলোর ক্ষেত্রে প্রথম কথা লাগে বিক্রিয়ার হার ধ্রুবক, ইংলিশে এটাকে বলে রেট
হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, তো সো এটা হচ্ছে রেট কনস্ট্যান্ট বলে, ঠিক আছে, হার ধ্রুবক। সো বিক্রিয়া রিঅ্যাকশন অফ রেট কনস্ট্যান্ট বা এই টাইপের কিছু রেট কনস্ট্যান্ট দিলেই মোটামুটি হয়ে যাবে। সো রেট কনস্ট্যান্টকে কি দ্বারা প্রকাশ করা হয়? কে, এটাকে বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট। সো শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এটার একটা সূত্র আছে, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে একটা সূত্র আছে, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে একটা সূত্র আছে। সো শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে রেট কনস্ট্যান্টের যে সূত্রটা সেটা আমাদের মনে রাখা লাগবে, সেটা হচ্ছে x ডিভাইডেড বাই টি। x ডিভাইডেড বাই টি, x কি জিনিসগুলো আমরা বুঝবো সামনে। প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে রেট কনস্ট্যান্ট বা হার ধ্রুবক ইকুয়ালস টু মনে রাখবা 1/t ln a বাই a মাইনাস x, ঠিক আছে। আর দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে আমরা মনে রাখবো k ইকুয়ালস টু আমাদের 1/t, এই লনটা থাকবে না, ঠিক আছে, লনটা থাকবে না। আর এইখানে যেটা হবে a আর a মাইনাস x যেটা ছিল না, a মাইনাস x তো নিচে ছিল, নিচে থাকবে, এটাও নিচে চলে আসবে, মনে করো প্রথম ক্রম থেকে মনে রাখবো, এটাও নিচে চলে আসবে, আর উপরে থাকবে হচ্ছে একটা x। সো এই হচ্ছে আমার মোটামুটি শূন্যক্রম, প্রথম ক্রম এবং দ্বিতীয় ক্রমের রেট কনস্ট্যান্ট বা হার ধ্রুবকের ইকুয়েশন। এই হার ধ্রুবকের প্রত্যেকটার ইউনিট আছে। শূন্যক্রমের হার ধ্রুবকের ইউনিট হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, যেটা আমাদের হচ্ছে বিক্রিয়ার হারের ইকুয়েশন, বিক্রিয়ার হারের ইউনিট, রেট অফ রিঅ্যাকশন, ইংলিশে থাকলে রেট অফ রিঅ্যাকশন, বিক্রিয়ার হারের ইউনিট। আর শূন্য ক্রমের হার ধ্রুবকের ইউনিট সেম। প্রথম ক্রমের হার ধ্রুবকের ইউনিট হচ্ছে, মনে রাখবা ভাইয়া, সময় ইনভার্স বা টাইম ইনভার্স। সো এটাকে এইভাবে লেখা যায়, বা টাইম ইনভার্সকে ম্যাক্সিমাম টাইম আমি সেকেন্ড ইনভার্স প্রকাশ করি, তাই সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। আর দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে মনে রাখার একটা টেকনিক হচ্ছে, এখানে যেটা মোল পার লিটার শিখছো না, এটাকে উল্টাই দিবা, লিটার পার মোল। এটা কি হবে? লিটার পার মোল পার সেকেন্ড। কেন শিখাচ্ছেন এগুলো সামনে কোশ্চেন সলভে যে বুঝতে পারবা। আর একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে অর্ধায়ু। অর্ধায়ুকে প্রকাশ করা হয়, অর্ধায়ু মানে টি হাফ। অর্ধায়ু মানে যে সময়ে কোনো একটা বিক্রিয়কের 50% ভেঙে যায় সেটাকে বলা হয় অর্ধায়ু। তাহলে চিন্তা করো, আমাদের ধরো একটা ট্রিটিয়াম মনে করো, ট্রিটিয়াম হচ্ছে 100% ছিল, এখন কিছু সময় পর দেখলা ট্রিটিয়াম হয়ে গেছে 50%, তার মানে কি 50% ভেঙে গেছে। এই যে ভেঙে যেতে যে সময়টা লাগলো এটাকে বলা হয় তার অর্ধায়ু। সো অর্ধায়ুর ইকুয়েশন এটাকে টি হাফ দ্বারা প্রকাশ করে। সো টি হাফ এটা শূন্য ক্রমের ক্ষেত্রে এইটা হবে হচ্ছে a/2k। a কে সেটা আমরা দেখবো সামনে, সমস্যা নাই। প্রথম ক্রমের ক্ষেত্রে টি হাফ ইকুয়ালস টু কি থাকবে? ln 2 বাই হচ্ছে k। এখন ln 2 কে তোমরা আরেকভাবে মনে রাখতে পারো 0.693 ডিভাইডেড বাই k। আর দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে অর্ধায়ের ইকুয়েশনটা আমাদের আসবে, সেটা হচ্ছে 0.693 ছিল, তো এটা হবে হচ্ছে a/2k, a/2k, ঠিক আছে। সরি a/2k তো আমার হচ্ছে এটাই ছিল, তাহলে এটা হচ্ছে 1/ak, সরি এটা ভুল হচ্ছিল আমাদের একটু, 1/ak। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এখন আমরা একটু কিছু জিনিস ক্লিয়ার করি, চলো কিছু জিনিস কি ক্লিয়ার করা লাগবে ভাইয়া। প্রথম কথা হচ্ছে শূন্য ক্রমের ক্ষেত্রে আপনি লিখছেন হার ধ্রুবক ইকুয়ালস টু x/t। এই xটা কি টিটা কি, এই জিনিসটা x এখান থেকে বোঝার থেকে এই জায়গাটাই বোঝা ইম্পর্টেন্ট। প্রথম ক্রমের ক্ষেত্রে আপনি কি লিখছেন 1/t ln a/a মাইনাস x। এখানে a হচ্ছে বিক্রিয়ার শুরুতে আমার যতটুকু আমি হচ্ছে বিক্রিয়ক নিতেছি, শুরু ইনিশিয়াল অবস্থার হচ্ছে বিক্রিয়ক। তাহলে এখানে a দ্বারা কি বোঝাচ্ছে? a দ্বারা বোঝাচ্ছে প্রারম্ভিক ঘনমাত্রা বা প্রাথমিক অবস্থায় যে ঘনমাত্রাটা থাকে সেটা, প্রারম্ভিক ঘনমাত্রা কার? বিক্রিয়কের। তো এটা হচ্ছে বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রা। a দ্বারা কি বোঝাচ্ছে? বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রা। ওকে। তারপরে এখানে যে এক্সটা আছে, এক্সটা কি বোঝাচ্ছে? এক্সটা বোঝাচ্ছে একটা বিক্রিয়া যখন শুরু হয় তারপরে ভাঙতে থাকে না, ঠিক যতটুকু ভেঙে যায় সেটাকে বোঝায় এক্স। তাহলে এক্স ইকুয়ালস টু বিক্রিয়ক যতটুকু ভেঙে যাচ্ছে, তাহলে হচ্ছে ভেঙে যাওয়া ঘনমাত্রা, বা এটাকে তুমি যেভাবে ইচ্ছা মনে রাখতে পারো। সো এটা হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণকৃত ঘনমাত্রা, বিক্রিয়ায় অংশগ্রহণ যতটুকু করে, অংশগ্রহণকৃত ঘনমাত্রা, ঠিক আছে। এখন চিন্তা করো ভাইয়া, তাহলে আপনি a ছিল আমার টোটালটা, x মানে কি যতটুকু ভেঙে গেল, তাহলে a মাইনাস x কি? a মাইনাস x হচ্ছে, তাহলে আমি যতটুকু প্রথমে ছিল ভেঙে গেছে, বাকিটা কি অবশিষ্ট আছে, এটা হচ্ছে বিক্রিয়ায় অবশিষ্ট যতটুকু আছে সেটা অবশিষ্ট ঘনমাত্রা।
এটা কি অবশিষ্ট পরিমাণও মাঝে মাঝে বোঝাবে, ঘনমাত্রাটাই বেশি ইউজ হয়, তো আমরা ঘনমাত্রা দিয়ে শিখবো অবশিষ্ট ঘনমাত্রা। এই যে a মাইনাস এক্স, এটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। সো তাইলে আমরা মোটামুটি প্রত্যেকটার a বুঝছি, x বুঝছি, ওকে, আশা করি বুঝছি। আর কে হচ্ছে কোনো একটা বিক্রিয়ার হার ধ্রুবক, এই জিনিসটা মাথায় রাখবো, হার ধ্রুবক। সো হার ধ্রুবকের ইউনিট শিখছি, ইউনিটগুলো শিখছি, হার ধ্রুবকের ইকুয়েশন গুলো শিখছি। এবার আমরা অর্ধায়ু শিখছি। অর্ধায়ু কি? তাহলে a মানে প্রারম্ভিক ঘনমাত্রা, k মানে তো হার ধ্রুবক, তাহলে a/2k 0.693/k, তারপরে a1/ak, ঠিক আছে। সবগুলো থিওরি মোটামুটি পড়া শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এই কোশ্চেনটার দিকে তাকানো। কোশ্চেনটার দিকে দেখো আমাকে কি কি বলছে, যে টু ডিকম্পোজ 50% রিঅ্যাক্টেন্ট। আমি বলছি যে 50% ভেঙে যেতে যে সময়টা লাগে তাকে বলা হয় অর্ধায়ু। তাহলে এই যে 50% ভেঙে যেতে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে যে 400 সেকেন্ড লাগে, এটাই কি তার অর্ধায়ু। তাহলে অর্ধায়ু মানে কি? টি হাফের ভ্যালু এখানে দেওয়া আছে, ওকে। টি হাফের ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে অর্ধায়ুর এখান থেকে ইজিলি কি তুমি কে এর ভ্যালুটা বের করে নিতে পারো না? এই যে টি হাফের ভ্যালু জানো, তাহলে ln 0.693/k, তাহলে কে এর ভ্যালু এখান থেকে কিন্তু ইজিলি বের করে নেওয়া যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা ফার্স্টে ম্যাথটা চলো শুরু করি, আমরা তারপর ধীরে ধীরে আগাবো। এটা আমরা এখানে করি যে আমাদের এখানে দেওয়া আছে টি হাফ ইকুয়ালস টু 0.693/k, তাহলে টি হাফের ভ্যালু কত ভাইয়া? 400 সেকেন্ড। এখানে 0.693/k, তাহলে এখান থেকে k এর ভ্যালুটা কত আসবে? k এর ভ্যালুটা আসবে হচ্ছে 0.693/400, 0.693/400। সো এটা আমাদের আসবে কত ভাইয়া? 1.7325 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 1.7325 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এটা হচ্ছে প্রথম ক্রম না, প্রথম ক্রমের ক্ষেত্রে পার সেকেন্ড, ওকে ওকে। সো এটা আমরা বুঝতে পারছি। এখন এই কোশ্চেনটা তো এখানে দেওয়া আছে, আফটার দ্য ইনিশিয়েশন অফ দ্য রিঅ্যাকশন শুরু হওয়ার পরে when 1/8 of the reactant remain undecomposed, মানে 1/8 কখন অবশিষ্ট থাকবে। তাহলে এখন এই টাইমটা বের করতে হবে। আমরা তো k এর একটা ইকুয়েশন তোমাকে শিখাই আসছি ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে, সেটা কি ছিল? ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে k এর ইকুয়েশন 1/t ln a/a-s, এটা চুপচাপ লিখে ফেলবো। তাহলে k ইকুয়ালস টু আমার কি আছে? 1/t ln a/a-x। তাহলে এখন তোমার কাজ হচ্ছে খুব ইজিলি টি এর ভ্যালুটা বের করা। তাহলে টি সমান কি হবে? 1/k। ভাইয়া কে এর ভ্যালু তো পেয়ে গেছি, বসাই দাও। এত তো আসলে ক্যালকুলেটর দিয়ে সব করব, আমি তো আমার বুঝাচ্ছি বলে লিখে করাচ্ছি। সো এটা হবে 1.7325 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু লন। এখন চিন্তা করো, প্রারম্ভিক ঘনমাত্রা তুমি জানো না, ধরো এই রাখলা। এখন তোমাকে বলছে 1/8 অফ দ্য রিঅ্যাক্টেন্ট রিমেইন আনডিকম্পোজড, মানে এতটুকু অবশিষ্ট থাকবে, এতটুকু অবশিষ্ট থাকবে। আমি জানো কি বলছিলাম, এই যে a মাইনাস x যেটা আছে টোটালটাই অবশিষ্ট পরিমাণ, তাহলে অবশিষ্ট থাকবে কতটুকু ভাইয়া? 1/8 অবশিষ্ট থাকবে। চিন্তা করো অবশিষ্ট থাকে কার? শুরুটা যত ছিল তারই তো অবশিষ্ট থাকবে। তাহলে অবশিষ্ট থাকবে a মাইনাস x, এটা ইকুয়ালস টু a এর মানে গুণ 1/8, তাহলে 1/8, a এর 1/8, তাহলে a ইন্টু এর মানে গুণ, a এর 1/8 মানে a ইন্টু 1/8। তাহলে আলটিমেটলি এখান থেকে a ইন্টু 1/8 এই জিনিসটাকে তুমি লিখতে পারো আলটিমেটলি a/8। কি লিখতে পারো ভাইয়া? a/8। কি লিখতে পারো ভাইয়া? a/8। তাহলে এখান থেকে এই a আর a কেটে যায় আর 8 উপরে উঠে যায়। তাহলে আলটিমেটলি ভ্যালুটা হচ্ছে, আমি যদি বলি 1/1.7325 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু লন, আর ওই যে 8টা উপরে উঠে যায়, ঠিক আছে। তাহলে আলটিমেটলি ভ্যালু আসে ভাইয়া 12.25 মানে 255 সেকেন্ড। সো এটা হচ্ছে তোমার ভ্যালু, ওকে। সো এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখন দেখো অ্যান্সার কিন্তু 1200 দেওয়া আছে, কারণ একদম কাছাকাছি একটা ভ্যালু দিছে, এই যে 1.2 ইন্টু 10 কিউব সেকেন্ড। সো এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, বুঝতে পারছো? সো এই একটা ম্যাথ করতে কেন এত টাইম নিলেন ভাই? তোমাকে আমি কতগুলো থিওরি শিখাইছি, কতগুলো আমি হচ্ছে জিনিস আমি তোমাকে এক্সপ্লেইন করছি, বুঝাইছি। রিজনটা কি ভাইয়া? এটা আমাদের শর্ট সিলেবাসের বাইরের টপিক। সো যেহেতু আমাদের বিগত বছরে আসছে, আমরা এই জিনিসটা মাথায় রাখবো, ওকে। তো এই ম্যাথগুলো এখন আপাতত আমাদের সামনে আসবে, সো এইগুলো একটু আমরা সামনে ধাতস্থ করব ঠান্ডা মাথায়, ওকে। নেক্সট দেখো, দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ মলিকিউলস অফ এ রিঅ্যাকশন ইজ 50 কিলোজুল পার মোল। সো অ্যাক্টিভেশন এনার্জি মানে কি, এটা একটু বাংলায় বলে দিচ্ছি। কোনো একটা বিক্রিয়ায় বলা আছে সক্রিয়ণ শক্তি। অ্যাক্টিভেশন এনার্জি মানে কি ভাইয়া? সক্রিয়ণ শক্তি, যেটাকে EA দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, ওকে।
রিঅ্যাকশনের সক্রিয়ণ শক্তি 50 কিলোজুল পার মোল বলে দিছে। ইফ দ্য টেম্পারেচার অফ দ্য রিঅ্যাকশন ইনক্রিজ ফ্রম 27 ডিগ্রি সেন্টিগ্রেড টু 37 ডিগ্রি সেন্টিগ্রেড, টেম্পারেচারটা 27 থেকে 37 নিয়ে যাওয়া হয়েছে, তার মানে টেম্পারেচার 27 থেকে 37 মানে 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো হয়েছে। হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ দ্য রেট অফ রিঅ্যাকশন, রেট অফ রিঅ্যাকশনে কতটুকু চেঞ্জ আসবে। রেট অফ রিঅ্যাকশন মানে কি, রেট অফ রিঅ্যাকশন হচ্ছে ROR, রেট অফ রিঅ্যাকশনে কতটুকু চেঞ্জ আসছে, এই জিনিসটাই তোমাকে বের করতে বলছে। সো রেট অফ রিঅ্যাকশনের সাথে একটু আগে বিক্রিয়ার হার ধ্রুবক যেটা দেখলা, কে এর একটা সুন্দর হচ্ছে সম্পর্ক আছে, সেই সম্পর্কটা থেকে রেট অফ রিঅ্যাকশনকেই কোনো একটা সময় কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবক কে তে বলা যায়, কোনো একটা সময়, সেইটাই আমরা এখন ইউজ করতে পারি। এখন তোমরা যারা এখানে বই টই টুকটাক পড়ছো তারা জানো আর্হেনিয়াসের একটা সমীকরণ আছে যেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জির সাথে মোটামুটি তুলনা করা যায়। সো অ্যাক্টিভেশন এনার্জি থেকে আর্হেনিয়াসের একটা ইকুয়েশন আসে, আর আর্হেনিয়াস প্রুভ করে দেখান যে যদি কোনো সময় আমি 10 ডিগ্রি সেন্টিগ্রেড কোনো একটা বিক্রিয়ার টেম্পারেচার বাড়াই দিই তাহলে বিক্রিয়ার হার প্রায় দ্বিগুণ বেড়ে যায়। কত গুণ? দ্বিগুণ। যারা এই থিওরিটা জানো তারা কিন্তু এখানে ম্যাথ আর করবে না, তারা কি করবে, বলবে রেট অফ রিঅ্যাকশন বিকামস ডাবল, এটা দাগাই ফেলবে, ঠিক আছে, এটা দাগাই ফেলবে। কিন্তু এটার কিন্তু অনেক থিওরি আছে, ম্যাথ আছে, সো আমরা সেটাও দেখব। এটার থিওরিটা হচ্ছে এরকম যে আমাদের এটাকে বলে আর্হেনিয়াস ইকুয়েশন। কি বলা হয়? আর্হেনিয়াস ইকুয়েশনটা এরকম, আর্হেনিয়াস ইকুয়েশনটা এরকম দাঁড়ায় যে আমরা জানি ln k ইকুয়ালস টু EA বাই R ইন্টু EA বাই মাইনাস EA বাই R, হ্যাঁ, ln k ইকুয়ালস টু মাইনাস EA বাই R ইন্টু 1/t প্লাস c, এটা হচ্ছে আর্হেনিয়াস ইকুয়েশন। এখন এই জায়গায় তো তোমার টেম্পারেচার দুইটা, তাহলে এখানে যেটা করা লাগবে দুই ধরনের টেম্পারেচার আনা লাগবে, যে T1 আর T2। দেখো 27 থেকে 37 নিয়ে যাওয়া হয়েছে। আরেকটা ইকুয়েশন এরকম যে ln k2 বাই k1 ইকুয়ালস টু, এই মাইনাসটা থাকবে না এখন, EA বাই R ইন্টু 1/T1 মাইনাস 1/T2, যখন দুইটা টেম্পারেচার এখানে দিয়ে দিবে। সো এইটা হচ্ছে একদম জেনারেল ইকুয়েশনটা একটা টেম্পারেচারের ক্ষেত্রে, এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। ওকে, সো আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, আমরা সবাই জানি। আর হচ্ছে এইটা ক্ষেত্রে দুইটা টেম্পারেচার যখন দেওয়া থাকবে। এখন তোমাকে বলছে যে এই যে রেট অফ রিঅ্যাকশন মানে কে, আমি এখন কে দ্বারা একটা বিশেষ কন্ডিশনে কে বলবো, সো ওটা জানার দরকার নেই, কে ধরে নিব। সো আমার এই k2 বাই k1 টা কত হয় এটাই বের করতে হবে, মানে এটার অনুপাতটা ডাবল হয় কিনা, মানে দুই গুণ হয় কিনা। তাহলে আমরা এখান থেকে রাখলাম ln k2 বাই k1 ইকুয়ালস টু আমার যেটা আসতেছে অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালু দেওয়া আছে 50 কিলোজুল পার মোল। সো তুমি 50 কিলোজুল পার মোল বসাই দিলাম, সো 50 কিলোজুল পার মোলে। আর আর এর ইউনিট কি ভাইয়া? আর হচ্ছে আমরা এসআই ইউনিটে জানি 8.314 জুল পার মোল পার কেলভিন, বাট তুমি অ্যাক্টিভেশন এনার্জি বসাইছো কিলোজুল পার মোলে, তাহলে এখানে 8.314 জুল ছিল, এই জুলটাকে তুমি কিলোজুলে নিয়ে যাবা, তাহলে 10⁻³ দ্বারা মাল্টিপ্লাই করবা, ঠিক আছে। জুল থেকে কিলোজুল, জুল হচ্ছে ছোট ইউনিট, কিলোজুল বড় ইউনিট, ছোট থেকে বড়তে যাচ্ছ, 10⁻³ দ্বারা মাল্টিপ্লাই করলাম। আর 1/T1 কত? 1/T1 হচ্ছে, T1 হচ্ছে 27 ডিগ্রি মানে 300 কেলভিন, আর T2 হচ্ছে 37 ডিগ্রি মানে 310 কেলভিন। সো এখান থেকে মোটামুটি তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে যে ভ্যালুটা আসবে এটা ই এর মাথায় বসাই দিবা, কারণ দেখো তুমি লন তুলতে চাচ্ছ, তাহলে এখান থেকে দেখো k2 বাই k1 সমান কি আসবে, তুমি লনটাকে সরাই দিচ্ছ, এখান থেকে একটা ভ্যালু আসবে না, সেই ভ্যালুটাকে কি করবা, এই সাইডে তুমি ই মানে 2.1828 এর মাথায় তুলে দিবা, ঠিক আছে। মানে এই যে ভ্যালুটা আসবে, এই ভ্যালুটা তো এখানে একটা ভ্যালু আসবে, তারপরে তুমি এই সাইড থেকে লনের ভেতরের ভ্যালু বের করতে চাচ্ছ, তার মানে কি করবা, e⁻⁴ এটা তুলে দিবা যে ভ্যালুটা পাইছো। সো e⁻⁴ এই ভ্যালুটা তুলে দিলে দেখবা অ্যাপ্রক্সিমেটলি এটা 2 এর কাছাকাছি আসবে। সো এই যে k2 বাই k1 এটার অনুপাত বা বিক্রিয়ার হার ধ্রুবক, k2 হচ্ছে 37 ডিগ্রিটা, k1 হচ্ছে 27 ডিগ্রিটা, 37 ডিগ্রিতে নিয়ে গেলে আমার বিক্রিয়ার হার কি হয়ে যাবে, ওই প্রথমটার দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে। সো আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার হইছো, পুরো জিনিসটা বুঝতে পারছো। এটা যারা বই একটু পড়বে রিডিং, তারা এখানে একটা অ্যাডভান্টেজ পাবে যে ডিরেক্ট বলা আছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াইলে ডাবল হয়ে যায়। ওকে, নেক্সট আমরা যাচ্ছি আর একটা। সো এই যে এটার অ্যান্সার হয়ে গেছে। এই যে নেক্সট গুলো আমাদের দা হাফ লাইফ অফ এ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ইন 28 সেকেন্ড। মানে দেখো হাফ লাইফ মানে কি, ওই যে অর্ধায়ু, সো অর্ধায়ু হচ্ছে 28 সেকেন্ড, মানে 28 সেকেন্ড এটা হচ্ছে ওর টি হাফ এর ভ্যালু। ওকে, হাউ মেনি সেকেন্ডস, ইন হাউ মেনি সেকেন্ড উইল দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্ট be reduced to 1/8 of the initial value. So আমাকে বলছে কত সেকেন্ডে
কত সেকেন্ডে রিয়াক্টেন্টের যে হচ্ছে পরিমাণটা সেটা ইনিশিয়ালের 1/8 অংশে নেমে আসবে। 1/8 অংশে নেমে আসবে মানে কি, এটাই তোমার লাস্টে আসে না, এটাই তোমার অবশিষ্ট না, এটাই তোমার হচ্ছে a - x এর ভ্যালু। সো আমাকে দেখো ফার্স্টে টি হাফ বলে দিছে, আবার ফার্স্ট অর্ডার রিয়াকশন বলে দিছে। ফার্স্ট অর্ডার রিয়াকশনে টি হাফ থেকে খুব ইজিলি কে বের করা যায়, আমি একটু আগে দেখছি যে কারণ কি টি হাফ ইকুয়ালস টু ln 2 বা 0.693 ডিভাইডেড বাই কি ভাইয়া কে। তাহলে আমি এখান থেকে টি হাফের ভ্যালুটা কত ভাইয়া, টি হাফের ভ্যালু হচ্ছে 28, 0.693 ডিভাইডেড বাই কে। তাহলে এখান থেকে কে এর ভ্যালুটা ইজিলি বের করে নিয়ে আসতে পারবা। সো 0.693 0.693 ডিভাইডেড বাই 28। সো এটা আমাদের ভ্যালু আসে ভাইয়া 0.02475, 0.02475 এত পার সেকেন্ড। এখন তুমি ওই ইকুয়েশনটা আবার বসাও, 1 k equals to 1/t ln a by a minus x। তো এখান থেকে ওই যে t equals to কি আসবে 1/k 1/0.02475 into ln a তো ইনিশিয়াল ছিল, a minus x কি অবশিষ্টটা বলা আছে 18 পরিমাণ। কার 18? প্রাথমিক অবস্থার 1/8, তাহলে a into 1/8। সো a into 1/8 মানে আলটিমেটলি এই জিনিসটাকে তুমি মুছে লিখতে পারো কি a/8। ঠিক আছে, এই জিনিসটা আমি বোঝানোর জন্য লিখছিলাম a/8। আবারও a কাটে ln 8 এর ভ্যালু চলে আসে। তাহলে এখান থেকে তুমি মোটামুটি t এর ভ্যালু যা পাবা ভাইয়া তত সেকেন্ড হবে আমার কারেক্ট অ্যান্সার। সো এটা মোটামুটি 84 সেকেন্ড একটা ভ্যালু আসবে। সো আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। ঠিক আছে, এই জিনিসটা আমরা আশা করি পারবো। সো এই জিনিসটা আরেকভাবে করা যায়, যদি তোমরা একটু শর্টকাটটা শিখতে চাও, শিখে রাখতে পারো। দেখো আমরা যদি একটু দেখি যে আমরা একটা অংশ থেকে আমরা ফার্স্টে ভেঙে হাফ অংশে যাই। ঠিক আছে, হাফ অংশ থেকে যখন এর 50% হয় ভেঙে 1/4 অংশে যাই। 1/4 অংশ থেকে যখন ভেঙে যায় তখন 1/8 অংশে যাই। এটা হচ্ছে তোমার অবশিষ্ট অংশের পরিমাণ। ঠিক আছে, অবশিষ্ট অংশের পরিমাণ। এখন চিন্তা করো ভাইয়া, একটা অংশ, এটা শর্টকাট, হ্যাঁ, এটা যারা ইউজ করতে চাও করতে পারো, টাইম কম লাগবে। সো 1 থেকে হাফ অংশে যদি যেতে চাই তখন কি 50% যখন 50% ভেঙে আর 50% যখন অবশিষ্ট আছে তখন কি হয়, তার হাফ টাইম না, অর্ধায়ু না, এটা তো অর্ধায়ু তো দেওয়াই আছে 28 সেকেন্ড। তাহলে 1 থেকে হাফ অংশে যাইতে আমার 28 সেকেন্ড টাইম লাগে। আচ্ছা, হাফ অংশ থেকে 1/4 অংশ যখন অবশিষ্ট থাকে তখন আরো একটা অর্ধেক না, 50% না, এটাও 50% ক্ষয় হয়েছে, এখানেও 50% ক্ষয় হয়েছে। আর 50% ক্ষয় হয় কি অর্ধায়ু, এবং তার 50% ক্ষয় হতে লাগে আরো 28 সেকেন্ড। এবং 1/4 থেকে যখন 1/8 অংশে অবশিষ্ট থাকে তার আরো 50% ক্ষয় হয়েছে না, সেটা হতেও টাইম লাগে হচ্ছে 28 সেকেন্ড। এখন এই 1/8 অংশই তো তোমার অবশিষ্ট আজ থাকবে, এটাই তো চাইছে, তাই না? এটাই তো তোমার চাইছে। তার মানে দ্যাটস মিন তোমার মোট টাইম লাগে হচ্ছে এই 28 যোগ এই 28 যোগ এই 28। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি আমার টাইম ইকুয়াল টু 28 প্লাস 28 প্লাস 28 ইকুয়ালস টু 84 সেকেন্ড। যারা মোটামুটি ভার্সিটি প্রিপারেশন নিছো, এই রিলেটেড ম্যাথগুলো আশা করি তোমরা হচ্ছে ফিজিক্সে পাইছো। ফিজিক্সে একটা সুন্দর শর্টকাট আছে, কেমিস্ট্রিতেও যে করা যায়, যে জিনিসটা আমি বুঝাইলাম তোমাদেরকে। ঠিক আছে, তো 84 সেকেন্ড এইভাবেও তুমি বের করতে পারো। সো এটা ওয়ান কাইন্ড অফ শর্টকাট। ওকে, নেক্সটে আমরা যাচ্ছি আরেকটা অংশে, যে অল অফ দ্য ফলোইং আর ট্রু স্টেটমেন্টস কনসার্নিং রিয়াকশন অর্ডার এক্সেপ্টস, মানে কোনটা হচ্ছে ট্রু এখানে না, বলছে কি অল অফ দ্য ফলোইং আর দ্য ট্রু স্টেটমেন্ট কনসার্নিং রিয়াকশন অর্ডার এক্সেপ্ট, মানে কোনটা ট্রু না সেই জিনিসটা জানতে চাইছে। সবই ট্রু, কোনটি ছাড়া, এটা হচ্ছে এক্সেপ্ট দিয়ে কোশ্চেন করছে। সো এই জিনিসটা একটু মনে রাখবা, দ্য রেট অফ এ জিরো অর্ডার রিয়াকশন ইজ কনস্ট্যান্ট আফটার 3 হাফ লাইফস এ রেডিওঅ্যাক্টিভ স্যাম্পল উইল হ্যাভ 1/9 of its original concentration. The unit for the rate constant for first order ইউনিট, তো এটা আমাদের একদম পড়া কমন পড়ে গেছে। আর হচ্ছে এটা ঠিক আছে, if doubling the concentration of a reactant doubles the rate of reaction then the reaction of the order in that reactant। আচ্ছা, হয়তো তুমি অনেক কিছু বুঝতেছো না, ঠিক আছে, অনেক কিছু যেহেতু তুমি বুঝতেছো না, এই জায়গাটাই দেখো, আফটার 3 হাফ লাইফস এ রেডিওঅ্যাক্টিভ স্যাম্পল উইল হ্যাভ 1/9 of its original condition। সো এইটা হচ্ছে ভুল। ঠিক আছে, 1/9 কি হয় আমি একটু আগে তোমাকে দেখাইছি, যে আমি একটু আগে এই জিনিসটা তোমাকে কেন দেখাইছি তুমি একটু দেখো, যে আমাদের বলছে কি আফটার 3 হাফ লাইফস, আমার ফার্স্ট হাফ লাইফ পরে অবশিষ্ট থাকে হচ্ছে এর 50% হাফ, সেকেন্ড হাফ লাইফ পরে অবশিষ্ট থাকে 1/4, থার্ড হাফ লাইফ পরে এটা হচ্ছে 1/8। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট হাফ,
এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে আমার সেকেন্ড টি হাফ, এটা হচ্ছে আমার থার্ড টি হাফ। সো থার্ড টি হাফ পরে অবশিষ্ট থাকে হচ্ছে 1/8 অংশ, আর আমারে বলছে 1/9 অংশ। ঠিক আছে, তার মানে এই জিনিসটা হচ্ছে আমার ভুল। সো ঠান্ডা মাথায় একটু চিন্তা করলে ইটস ইজি, বাট অনেক ইংলিশ, অনেক রকম প্যাচ দেওয়া। সো আমাদের কিন্তু মনোবল বড় করতে হবে, মনোবল বাড়াইতে হবে। ঠিক আছে, তাইলে দেখবা আইওটি এক্সাম ভালো হয়ে গেছে। ওকে, দ্য হাফ লাইফ অফ এ ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ 28 সেকেন্ড। আচ্ছা, এই ম্যাথটা আবার আসছে। সো হ্যাঁ, 180 আবার আসছে, তার মানে হচ্ছে তুমি শর্টকাট দিয়ে এবার করে ফেলো, 84 সেকেন্ড হবে কারেক্ট অ্যান্সার। ওকে, সো এরপরে আমরা নেক্সটটায় যাচ্ছি। এখন আমরা আরেকটা সুন্দর একটা টাইপের মধ্যে চলে যাচ্ছি, সেটা হচ্ছে 1 মোল অফ ই C2H5OH and CH3COOH। মানে এটা একটা অ্যালকোহল, এটা একটা অ্যালকোহল, আর এটা হচ্ছে একটা অ্যাসিড। ঠিক আছে, একটা অ্যালকোহল আর অ্যাসিড আর অ্যালাউড টু রিঅ্যাক্ট ইন 1 লিটার অফ সলভেন্ট। ঠিক আছে, সলভেন্টে রিঅ্যাক্ট করবে। ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হোয়েন 1/3 অফ এ মোল অফ ইচ অফ দ্য রিঅ্যাক্টেন্টস রিমেইন। সাম্যাবস্থা কখন ক্রিয়েট হয়েছে? ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড, ইকুইলিব্রিয়াম কখন হয়েছে? যখন আমার এই দুইটা রিঅ্যাক্টেন্টের প্রত্যেকে 1/3 করে অবশিষ্ট আছে। মানে এই আমার অ্যালকোহলে 1/3 পরিমাণ অবশিষ্ট আছে, আবার আমাদের যে অ্যাসিড এটা 1/3 পরিমাণে অবশিষ্ট আছে, তখন ইকুইলিব্রিয়ামটা জেনারেট হয়েছে, সাম্যাবস্থা জেনারেট হয়েছে। হোয়াট ইজ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে ফর দ্য রিঅ্যাকশন অ্যাট দিস স্টেট? সো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে এর ভ্যালু তোমাকে বের করতে বলছে। সো এখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে মানে কি? আমি জানি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে মানে হচ্ছে উপরে হচ্ছে প্রোডাক্টের ঘনমাত্রা বা হচ্ছে পার্শিয়াল প্রেসার। সো প্রোডাক্ট, নিচে হচ্ছে রিঅ্যাক্টেন্টের আমি আপাতত ঘনমাত্রায় দিলাম, কারণ আমার মোল সংখ্যা আছে, আয়তন দেওয়া আছে। সো আমি এটা এরকম দিলাম। এখন তাহলে আমার প্রোডাক্ট কে হবে? তুমি জানো একটা অ্যালকোহল আর একটা অ্যাসিড বিক্রিয়া করে, তুমি এটা জানো, তোমার কি তৈরি হয় এত বোঝা লাগবে না। মানে কি জিনিসটা এক্স্যাক্টলি তৈরি হয় এত কিছুর দরকার নেই, অ্যাস্টার তৈরি হয়। 1 মোল অ্যালকোহল 1 মোল অ্যাসিড বিক্রিয়া করে 1 মোল অ্যাস্টার তৈরি হয়, এটা তো বুঝো। তার মানে সবার সামনে 1 মোল করে আছে, আমি পুরোটা ভাঙতেইছি না, 1 মোল অ্যাস্টার। তাহলে এখানে প্রোডাক্টকে অ্যাস্টার, তাহলে প্রোডাক্ট হচ্ছে অ্যাস্টার। ফার্স্ট অফ অল তোমাকে এখানে প্রোডাক্ট বলতে অ্যাস্টারের কনসেন্ট্রেশন এখানে দেওয়া লাগবে, আর মাথার উপর কি দেওয়া লাগতো? সামনের সহগটা, তার মানে সামনে সহগ আছে 1 দিয়ে দিলাম। এখানে কি অ্যালকোহল, তার মানে এখানে তোমার অ্যালকোহলটা লাগবে, এখানে তোমার অ্যালকোহলের কনসেন্ট্রেশনটা লাগবে, অবশিষ্টটা লাগবে অবশ্যই, আর এখানে হচ্ছে অ্যাসিডেরটা লাগবে। ঠিক আছে, এখন দেখো তোমার একটা সুন্দর ব্যাপার দেওয়া আছে। কনসেন্ট্রেশন মানে কি? কনসেন্ট্রেশন এস সমান কি ভাইয়া? N/V। এখন এখানে ভি এর একটা সুন্দর ব্যাপার দেওয়া আছে, 1 লিটার। ভি যদি 1 লিটারে হয়, তাহলে দেখো তুমি যখন এই অ্যাস্টারের জন্য তুমি এটার এন বসাবা, ভি বসাবা, 1 নিচে 1 ওটাই থাকে। তুমি যখন অ্যালকোহলের ঘনমাত্রা বের করার সময় এন বসাবা, ভি বসাবা, 1, ওই যা ঘনমাত্রা তাই তার মোল সংখ্যা। ঠিক আছে, নিচে 1 দ্বারা ভাগ করা মানে তাই। সো তুমি এখান থেকে ডিরেক্ট, যেহেতু ভি ইকুয়ালস টু 1 লিটার, অতএব তুমি এখানে যে মোল এস ইকুয়ালস টু এন, মানে যে মোল সংখ্যা পাবা ওইটাই তার ঘনমাত্রা হিসেবে কাউন্ট করে ফেলবো, ওই ভি এর চিন্তা করাই লাগতেছে না। ওকে, সো আমাদের এখন কাজ হচ্ছে এই অ্যালকোহল কতটুকু অবশিষ্ট আছে বিক্রিয়ার পরে? বলা হয়েছে 1/3 যখন অবশিষ্ট থাকে তখন ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়েছে। তাহলে অবশিষ্টটাই তো নেওয়া লাগে, বিক্রিয়কের অবশিষ্টটা নেওয়া লাগে। সো বিক্রিয়কের অবশিষ্ট কত? 1/3, নিচে 1 দ্বারা ভাগ করলে ঘনমাত্রা পাইতা। সো 1 দ্বারা ভাগ করা না করা একই কথা। এটা হচ্ছে কি ভাইয়া? 1/3। প্রশ্ন হচ্ছে ভাইয়া এই অ্যাস্টারে প্রোডাক্টটা কি তৈরি হয় না? তাহলে তৈরি হয়েছে কতটুকু? আমার বিক্রিয়ায় টোটাল আছে হচ্ছে 1 মোল, বিক্রিয়ার পরে 1/3 হচ্ছে এখানে অবশিষ্ট আছে। কি? 1/3 অবশিষ্ট আছে। তাহলে 1/3 যদি আমি বাদ দিই, এক্স্যাক্টলি তৈরি হয়েছে কতটুকু? ঠিক আছে, 1/3 যদি আমার এখানে থেকে যায়, তাহলে পুরোটা ছিল 1 মোল, 1/3 অবশিষ্ট আছে, তাহলে এক্স্যাক্টলি যতটুকু ভাঙছে ততটুকুই তো প্রোডাক্টে তৈরি হয়েছে। বিক্রিয়ক ঠিক যতটুকু ভাঙছে প্রোডাক্ট ঠিক ততটুকু তৈরি হয়েছে। তাহলে 1 - 1/3 এটা হবে কত? এটা হবে 2/3। তাহলে এখানে আমার অ্যাস্টার প্রডিউস হয়েছে 2/3। তাহলে আলটিমেটলি এটা যদি তুমি ক্যালকুলেশন করো দেখবা আলটিমেটলি এই ভ্যালুটা আসবে 4। তুমি ক্যালকুলেশন হাতেও করা যায়। সো 2/3 × 9, সো 3 × 9 কাটলে হচ্ছে মোটামুটি এখান থেকে কত আসে? 2/3 × 9, সো এটা 6 আসে, সরি এটা 4 না, এটা 6 আসে। অ্যান্সারে 4 দেওয়া আছে, হয়তো এটা 6 আসে।
ঠিক আছে, এটা কত আসবে ভাই? এটা 6 হবে, এটা 6 হবে। রিজনটা কি তো বুঝতে পারছো যে আমার যতটুকু ভাঙছে এই যে 1 - 1/3 এটা অবশিষ্ট আছে, তাহলে ভাঙছে কতটুকু? ভাঙছে হচ্ছে পুরোটা মাইনাস যতটুকু অবশিষ্ট আছে, তার মানে এটা হচ্ছে 2/3। সো 2/3 যদি অবশিষ্ট থাকে তার মানে আলটিমেটলি এটার অ্যান্সার হবে 6। ওকে, আমরা আশা করি বুঝতে পেরেছি। এই ধরনের ম্যাথগুলো কিন্তু একটু ঝামেলাপূর্ণ, এই জিনিসটা মাথায় রাখবো। এটা 6 হবে। ওকে, নেক্সট, দ্য রেশিও অফ দ্য রিয়াকশন A প্লাস B, বিক্রিয়া করে তৈরি করছে প্রোডাক্ট, যাই হোক প্রোডাক্ট কি দিছে জানি না। এখন এটা রেট অফ রিয়াকশন বা সামথিং দেওয়া আছে, সেটা হচ্ছে K A ইন্টু B। হোয়াট ইজ দ্য ইউনিট অফ রেট কনস্ট্যান্ট? রেট কনস্ট্যান্ট মানে K। এই যে K এর ইউনিটটা জানতে চাওয়া হয়েছে। K এর ইউনিট আমি তোমাকে বলে আসছিলাম, জিরো অর্ডারের ক্ষেত্রে একরকম, তারপরে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে একরকম, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে একরকম। তো তুমি যদি একটু চিন্তা করো এটা কোন অর্ডার, তোমাকে বিক্রিয়া দেখে যদি বলতে বলা হয়, তুমি ভর ক্রিয়ার সূত্র কি জানো? ভর ক্রিয়ার সূত্র অনুযায়ী এরকম ছিল যে কোনো একটা বিক্রিয়ার রেট অফ রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু, রেট অফ রিয়াকশন মানে বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার ইজ প্রপোর্শনাল টু ওখানে যে বিক্রিয়ক আছে সেই বিক্রিয়কগুলোর সক্রিয় ভর। সক্রিয় ভর বলতে ঘনমাত্রা বোঝাচ্ছে, ঠিক আছে? সক্রিয় ভর বলতে ঘনমাত্রা বোঝাচ্ছে বা আংশিক চাপ বোঝাচ্ছে। সক্রিয় ভর বলতে ঘনমাত্রা, এই যে ঘনমাত্রা নিয়ে নিচ্ছি, সেই সক্রিয় ভর, এই যে A আর B আছে বিক্রিয়ক, তো A আর B এর ঘনমাত্রা নিলাম, থার্ড ব্র্যাকেট দ্বারা ঘনমাত্রা নিলাম, তাহলে কোনো একটা বিক্রিয়ার হার, ঠিক আছে, বিক্রিয়ার হার ওই বিক্রিয়কের, এই যে বিক্রিয়ক দুইটা আছে, বিক্রিয়কের সক্রিয় ভরের ঘাত সহ গুণফলের সমানুপাতিক। ঘাত সহ মানে কি? এই A এর সামনে কিছু নাই মানে কি আছে ভাই? 1 আছে। B এর সামনে কিছু নাই মানে কি আছে? 1 আছে। তাহলে A এর মাথায় কি আসবে? সামনের সহগটা পাওয়ার হয়ে যাবে 1, B এর মাথায় সামনের সহগটা পাওয়ার হয়ে যাবে 1। আলটিমেটলি এখান থেকে যদি তুমি আণবিকত্ব বের করো বা ওই যৌগের মলিকিউলারিটি বের করো, আণবিকত্ব, সেটা হবে এই মাথার উপরের সংখ্যা দুইটা, সেটা হচ্ছে 1 + 1 = 2। এখন এটাকে বিক্রিয়ার ক্রম বলা যায়, তবে আসলে বিক্রিয়ার ক্রমটা এক্সপেরিমেন্টের উপর নির্ভর করে। বাট আমি এখন যেহেতু আমার এক্সপেরিমেন্ট করার সামর্থ্য নাই, আমি এখন এইটাকে আমার বিক্রিয়ার ক্রম ধরে নিব। তাহলে বলো তো এই বিক্রিয়ার ক্রম বা অর্ডার অফ রিয়াকশন বা বিক্রিয়ার ক্রম অর্ডার হচ্ছে কত ভাইয়া? 2। আর আমি সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কি, আমি হচ্ছে সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে তোমাকে আমি ইউনিট শিখাই আসছি, চলো সেই ইউনিটটা আবার দেখাই আসি। সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে ইউনিটটা কি? সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আমার ইউনিট হচ্ছে এই যে সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে ইউনিট কি? লিটার পার মোল পার সেকেন্ড, লিটার পার মোল পার সেকেন্ড। সো সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে মোল পার লিটার উল্টায় যাইতো লিটার পার মোল পার সেকেন্ড। সো এখান থেকে তাইলে আমরা সেকেন্ড অর্ডার, যেহেতু সেকেন্ড অর্ডার, তাহলে আমরা এটাকে বলতে পারি লিটার পার মোল পার সেকেন্ড। তাহলে আলটিমেটলি দেখো এটা কি মিল আছে? এটা কিন্তু অপশনের সাথে মিলে নাই। লিটারকে ডেসিমিটার কিউব দ্বারা লিখছে, তাহলে লিটারের জায়গায় আমি জানি 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। 1 লিটার সমান কি ভাইয়া? 1 ডেসিমিটার কিউব। তাহলে এটাকে লেখা যায় ডেসিমিটার কিউব, লিটারের জায়গায় ডেসিমিটার কিউব, পার মোল পার সেকেন্ড। তাহলে পার মোল ডেসিমিটার কিউব পার সেকেন্ড, পার মোল ডেসিমিটার কিউব পার সেকেন্ড, এটা অ্যান্সার হচ্ছে সি। তাহলে ব্যাপারটা আশা করি বুঝতে পারছো যে এটা ফার্স্ট অর্ডার না সেকেন্ড অর্ডার রিয়াকশন, এটা ফার্স্টে বোঝা লাগবে। এর জন্য আমরা কি পড়ছি? ভর ক্রিয়া সূত্র, যে রেট অফ রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু আমার যেই বিক্রিয়ক গুলো আছে তার ঘাত সহ মানে কি? সক্রিয় ভরের ঘাত সহ, এই যে সামনের সহগটা পাওয়ারে তুলে দিব, ঘাত সহ গুণফলের সমানুপাতিক। আশা করি ক্লিয়ার। সো নেক্সট আমরা আরেকটা ম্যাথে চলে যাচ্ছি। ইন দ্য সিনথেসিস অফ অ্যামোনিয়া, মানে অ্যামোনিয়া তৈরি করতে, সিনথেসিস মানে সংশ্লেষণ করা। সো অ্যামোনিয়া সংশ্লেষণ করতে আমাদের হেবারবস প্রণালী ইউজ করা হয়। সো এখানে প্রেসার যদি আমি ইনক্রিজ করি, অ্যান ইনক্রিজ উইল প্রেসার, তার মানে প্রেসারটাকে বাড়াচ্ছ, তোমার কি হবে? কি চেঞ্জ হবে? প্রোডাকশন বাড়বে নাকি কমবে না কি হবে? সো এটা লা শাতেলিয়ারের রুল থেকে আসছে। তুমি দেখো আমার হেবারবস প্রণালীটা কি ছিল? নাইট্রোজেন প্লাস 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া ফর্ম করে, ঠিক আছে? এরা সবাই হচ্ছে গ্যাসিয়াস কন্ডিশনে ছিল। এখন চিন্তা করো আমাদের দুইটা জিনিস দেখা লাগে, প্রেসার যদি চেঞ্জ বা বাড়ানোর ক্ষেত্রে দুইটা জিনিস দেখা লাগে, বিক্রিয়ক, এই পাশেগুলো রিঅ্যাকটেন্ট। সো রিঅ্যাকটেন্টে আমার মোট মোল সংখ্যা, গ্যাসিয়াস মোল সংখ্যা হচ্ছে 4 মোল, আর এখানে বিক্রিয়কে উৎপাদে হচ্ছে 2 মোল। সো এখন আমাকে বলছে প্রেসারটাকে বাড়ানো হয়েছে। মনে রাখবা প্রেসার যখন বাড়ানো হয়, বাড়ানোতে ব না, সো প্রেসার যদি বাড়ানো হয় বাড়ানো, তাহলে মোল সংখ্যা বেশি মোল থেকে কমের দিকে যাবে। কোথায় যাবে? বিক্রিয়ার সাম্যাবস্থা বেশি মোল থেকে
বিক্রিয়াটা কম মোলের দিকে যাবে, বেশি মোল থেকে কোথায় যাবে, কম মোলের দিকে যাবে। তাহলে চিন্তা করো প্রেসার যেহেতু বাড়ানো হয়েছে তাহলে বেশি মোল কোন দিকে আছে, বেশি মোল আছে হচ্ছে এই দিকে আর কম মোল আছে ওই দিকে, তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে, এই যে এই দিকে যাবে। এই দিকে যাওয়া মানে কি, এই দিকে কি আছে, অ্যামোনিয়া আছে, তাহলে অ্যামোনিয়ার উৎপাদন কি হবে, অ্যামোনিয়া যেটা আমার উৎপাদ, অ্যামোনিয়ার উৎপাদন কি হবে, যেহেতু সাম্যাবস্থায় যে ইকুইলিব্রিয়াম ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে, বেশি মোল থেকে, দেখো আবার বলি, প্রেসার বাড়াইছো মানে তাহলে বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে, বেশি কোন দিকে আছে, এই দিকে বেশি, তাহলে কম কোন দিকে, ওই দিকে, তাহলে বিক্রিয়াটা এই দিকে যাবে। এই দিকে গেলে অ্যামোনিয়া কি, অ্যামোনিয়া ডানে আছে, তাহলে অ্যামোনিয়া উৎপাদন বাড়বে। অ্যামোনিয়া মানে কি, প্রোডাক্ট অ্যামোনিয়া বাড়বে, তাহলে আলটিমেটলি ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ অ্যামোনিয়া, এইটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তোমরা একটু ট্রাই করবা, যদি আমি চাপ কমাই দিই তাহলে কি হবে, কমানোর তাহলে কম থেকে বেশির দিকে যাবে, তখন কি হতো, এই দিক থেকে এই দিকে যাইতো, তখন অ্যামোনিয়া ভেঙে যাইতো, অ্যামোনিয়ার পরিমাণ কমতো। ঠিক আছে, যদি বলতো প্রেসার ইনক্রিজ না হয়ে ডিক্রিজ হয়েছে তখন ডিক্রিজ দ্য প্রোডাকশন অফ অ্যামোনিয়া হইতো। ক্লিয়ার ব্যাপারটা, এই জিনিসগুলো মাথায় রাখবা। দেখো এই যে অ্যান্সার চলে আসছে, অ্যান এক্সোথার্মিক রিঅ্যাকশন। আবার দেখো লা-শাতেলিয়ারের নীতি কিন্তু এটা, হ্যাঁ, রাসায়নিক সাম্যাবস্থা লা-শাতেলিয়ারের নীতি। এই জায়গায় তুমি লা-শাতেলিয়ার নীতিতে তিনটা প্রভাব পড়বা, একটা হচ্ছে চাপের প্রভাব, একটা হচ্ছে তাপমাত্রার প্রভাব, একটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব। সো এখানে যেটা বলা আছে, অ্যান এক্সোথার্মিক রিঅ্যাকশন is at equilibrium if temperature is increased, which of the following will be প্লেস, কোনটা হবে। সো এখন তুমি টেম্পারেচার সবই বুঝলা কিন্তু এক্সোথার্মিক বুঝলা না, তাইলে হবে না। সো এক্সোথার্মিক মানে মনে রাখবা যে এক্সোথার্মিক এটা মানে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, তোমার সে ইংলিশটা জানা লাগবে। আর এন্ডোথার্মিক, ঠিক আছে, এন্ডোথার্মিক মানে কি, এন্ডোথার্মিক মানে হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তাহলে এক্সোথার্মিক মানে হচ্ছে তাপ উৎপাদী আর এন্ডোথার্মিক মানে কি ভাইয়া, তাপ হারি বিক্রিয়া। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আমাকে এক্সোথার্মিক বলছে মানে কি, একটা তাপ উৎপাদী বিক্রিয়া বলছে, একটা তাপ উৎপাদী রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি তুমি যখন ইকুইলিব্রিয়ামে আছে টেম্পারেচারটাকে যদি বাড়াও, মানে টেম্পারেচার ইনক্রিজ করো, তখন কি হবে। সোজা কথা মনে রাখবা, তাপ উৎপাদী বিক্রিয়ায় টেম্পারেচার বাড়াইছো, তাপ উৎপাদী মানে কি, অলরেডি তাপ উৎপন্ন হচ্ছে, সেখানে টেম্পারেচার বাড়াইছো। দরকার আছে উপকার করা, যার অলরেডি চিন্তা করো, যারা অলরেডি কোটি 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 টাকা আছে, তোমার 5 টাকা দিয়ে উপকার করার দরকার আছে নাই। বা তুমি চিন্তা করো যে আমার সাগরে অনেক পানি আছে, তুমি 1 মগ পানি ঢালতে গেছো, দরকার আছে নাই। সো অলরেডি তাপ উৎপাদী বিক্রিয়া, টেম্পারেচার অলরেডি সে প্রডিউস করতেছে, অলরেডি টেম্পারেচার প্রডিউস করতেছে। তুমি আবার তুমি টেম্পারেচার সেখানে দিছো, তখন তোমার যে সাম্য ধ্রুবকগুলো আছে, সাম্য ধ্রুবক হইতে পারে সেটা কেপি, হইতে পারে সেটা কেসি, তাহলে তুমি কি করছো, টেম্পারেচার বাড়াইছো, তখন সাম্য ধ্রুবক কেপি কেসি অপোজিট ভাবে রিঅ্যাকশন করবে, মানে তারা কমে যাবে, তারা কমে যাবে, কারণ সে অলরেডি প্রডিউস করতেছে, তার আর উপকার করার দরকার নেই, তুমি করতে গেছো, কেপি কেসির মান কমে যাবে। সো এটা অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়, তুমি এইভাবে মনে রাখো। তাহলে দ্য ভ্যালু অফ কে উইল ডিক্রিজ। ঠিক আছে, যদি এটা এন্ডোথার্মিক হইতো, এন্ডোথার্মিকে ভাই তাপ দেওয়া লাগে, তাহলে বিক্রিয়া হয়, নাহলে হয় না। ঠিক আছে, ওকে, তার মানে এখানে তুমি তাপমাত্রা দিলে পজিটিভ ঘটনা, তাপমাত্রা যখন বাড়াবা তখন কেপি অথবা কেসির ভ্যালু ইনক্রিজ হবে, হ্যাঁ, তখন এটা বাড়বে। সো এটা পজিটিভ ঘটনা, এটা নেগেটিভ ঘটনা, এইভাবে মনে রাখতে পারো। ওকে, নেক্সট। সো এটা আশা করি বুঝতে পারছো। লাইমস্টোন রিঅ্যাক্টস উইথ HCl উইথ লিবারেশন অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মানে লাইমস্টোন HCl এর সাথে রিঅ্যাকশন করে। দেখো লাইমস্টোন মানে কি, ক্যালসিয়াম কার্বনেট HCl এর সাথে রিঅ্যাকশন করতেছে। ওকে, তাহলে ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl রিঅ্যাকশন করতেছে। সো রিঅ্যাকশন করলে কি হয় আমরা জানি, ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হয়, কার্বনেট দেখলে কার্বন ডাইঅক্সাইড, এই যে উইথ লিবারেশন অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস করতেছে, এই জিনিসটা বোঝাচ্ছে। লিবারেশন মানে স্বাধীন হওয়া, কার্বন ডাইঅক্সাইড গ্যাসে মুক্ত করতেছে। হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর ডাজ নট হ্যাভ এনি ইফেক্ট, এই রিঅ্যাকশনের উপর কোন ফ্যাক্টরটা ইফেক্ট নাই সেটা জানতে চাওয়া হয়েছে। কোন ফ্যাক্টরটার ইফেক্ট নাই, ফ্যাক্টরটা ইফেক্ট নাই হচ্ছে, তুমি চিন্তা করো, আমার লা-শাতেলিয়ার নীতিতে আমি বলে আসছি কোনটার কোনটার ইফেক্ট আছে, টেম্পারেচার, প্রেসার, আর হচ্ছে কি টেম্পারেচার, প্রেসার, আর আরেকটা কি কনসেন্ট্রেশন, ঘনমাত্রা। সেখানে টেম্পারেচারও আছে, প্রেসারও আছে, কনসেন্ট্রেশনও আছে, সারফেস এরিয়ার কোনো প্রভাব নাই। আরেকটা ব্যাপার যে প্রেসারের কখন থাকে না, প্রেসারের ইফেক্ট কখন থাকে না, যখন আমার
বিক্রিয়ক আর উৎপাদের গ্যাসীয় অণুর মোল সংখ্যা সেম হয়ে যায়, তখন কিন্তু ওই বিক্রিয়ায় প্রেসারের ইফেক্ট থাকে না। এই জিনিসটা আমার মাথায় রাখা লাগবে। যেমন আমি যদি এরকম একটা রিয়াকশন দিই তোমাকে, হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে আমরা জানি 2 হাইড্রোজেন আয়োডাইড ফর্ম করে। সো এখানে 2 অণু গ্যাস, এখানে গ্যাস, এখানে গ্যাস। দেখো উৎপাদে আমার হচ্ছে গ্যাস আছে 2 মোল, বিক্রিয়কেও গ্যাস আছে 2 মোল। সো এই দুইটা যখন ইকুয়াল হয়ে যায় তখন নো ইফেক্ট অফ প্রেসার, এটা মনে রাখবা, নো ইফেক্ট অফ প্রেসার। সো এইটাও মাঝে মাঝে কিন্তু তোমাকে মাঝে মাঝে দিয়ে একটু ভেবা চাকা দিতে পারে, যারা প্রিপারেশন নাও আমি জানি আলটিমেটলি এই জিনিসটা তোমরা পারো, প্যারা নেই। সো আমরা নেক্সট আরেকটায় যাচ্ছি, সেটা আমরা আশা করি বুঝতে পারছি। দ্য রিয়াকশন অফ সিএল থেকে এরকম হয়েছে, সো এরকম হয়েছে ইজ নোন অ্যাজ কি। সো এখানে আমার মনে হয় কোশ্চেনটায় কোনো রকম একটু মিস্টেক হয়েছে। সো এখানে যদি Cl2 দিত এটা একদম পারফেক্ট হইতো। হ্যাঁ, আমরা তারপরে বুঝতে পারবো দেখো কিভাবে কি। সো দেখো এই বিক্রিয়ায় কি হয়েছে, Cl2 ধরে আমরা করব কারণ এটা আলটিমেটলি কারেক্ট। সো Cl2 এখানে ছিল হচ্ছে 0 অবস্থায়, জিরো মানে মুক্ত অবস্থায় কোনো কিছু থাকে 0 অবস্থায়। এ যখন Cl মাইনাস হয়েছে তখন কি হয়েছে, এর জারণ মান -1 হয়েছে। আর এখানে যখন Cl-3 - 1 এরকম আছে তখন এটা জারণ মানও দেখবা কিছু একটা আছে। দেখো এটা জারণ মান যদি তুমি x ধরে হিসাব করো তাহলে এটা হচ্ছে x, ক্লোরিন আছে একটা, তাহলে x একটা, আর O3 হচ্ছে অক্সিজেন আছে -2 × 3 মানে -2 × 3, আর এটা আছে কত ইকুয়াল টু -1। তো এখান থেকে তুমি যদি x এর ভ্যালু কাউন্ট করো তাহলে এটা আসবে, x এর ভ্যালু কাউন্ট করলে আসবে, সরি x এর ভ্যালু কাউন্ট করলে আসবে -1 + 6 = +5। তাহলে দেখো এখানে ক্লোরিন আছে +5 অবস্থায়। দেখো এই ক্লোরিন 0 থেকে একবার হচ্ছে কমে গেছে, একবার কমে গেছে। ক্লোরিন 0 থেকে কমে যাওয়া মানে কি, একবার ক্লোরিনের কি হইলো, জারণ মান কমে যাওয়া মানে একবার ক্লোরিনের বিজারণ হয়েছে। একই ক্লোরিনের আর একবার 0 থেকে কত হয়েছে, +5 হয়েছে। 0 থেকে +5 হয়েছে মানে জারণ মান বেড়ে গেছে, তার জারণ হয়েছে। তাহলে দেখো একটা বিক্রিয়ক ক্লোরিন সে 0 থেকে একবার হচ্ছে বিজারণ হয়েছে মানে 0 থেকে আসছে কত -1, আবার সে 0 থেকে আসছে কত +5, তার মানে তার জারণ হয়েছে। সো একটা বিক্রিয়ক একই সাথে যখন জারিত হয় এবং একই সাথে যখন বিজারিত হয়, বা একই সাথে তার যদি জারণ হয় একই সাথে যদি তার বিজারণ হয়, তাকে বলে অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। আর অসামঞ্জস্যকরণ বিক্রিয়ার ইংলিশ হচ্ছে ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন। ডিসপ্রপোর্শনের ইংলিশ কি, অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে, নেক্সটে আমরা তার একটাই চলে যাচ্ছি। সো এটা ডিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। এই আইইউটিতে অনেক আগে আসতো, ডিউতে মোটামুটি 13-14 সেশনে, তারপর বিভিন্ন সেশনে আসছে। ওকে, এই জিনিসটা মাথায় রাখবো। সো এরপরে আমাদের যে জিনিসটা আছে, ফর দ্য রিয়াকশন নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া প্রস্তুত করছে, এটা তো সে আমার হেবার-বস প্রণালী। হেবার-বস প্রণালীতে অ্যামোনিয়া প্রস্তুত করা হয়। সো এখানে কেপি এর একটা ভ্যালু দেওয়া আছে, আমাকে টেম্পারেচার দেওয়া আছে, কেসি এর ভ্যালু ক্যালকুলেট করতে বলছে। সো এই ধরনের রিয়াকশনে তোমার কেপি দেওয়া আছে, কেসি বের করতে হবে, তার মানে তুমি কেপি কেসির ম্যাথে ঢুকে গেছো। সো কেপি কেসির ম্যাথের একটা দুইজনের মধ্যে একটা সম্পর্ক ছিল, কেপি সমান কেসি RT⁴ এটা হচ্ছে দুইজনের মধ্যে ইকুয়েশনটা। তাহলে এখান থেকে তুমি কেসি সমান কি বের করবা, কেসি সমান কেপি ডিভাইডেড বাই RT⁴ সো এখানে কেপির ভ্যালুটা দেওয়া আছে, দেখো বসাও কেপির ভ্যালুটা কত দেওয়া আছে, 4.3 × 10⁻⁴। আর এর ভ্যালু কত বসাবে এটা নিয়ে একটা কনফিউশন হইতে পারে। দেখো কেপি আর কেসি দুইটার ইউনিট যদি তুমি খেয়াল করো, তুমি দেখবা কেপি বলতে আমাদের বোঝাচ্ছে হচ্ছে ঘনমাত্রা, হচ্ছে পার্শিয়াল প্রেসার, মানে হচ্ছে চাপ, চাপকে আমরা এটিএম দ্বারা বেশি প্রকাশ করি। আর আমাদের কেসি বলতে বোঝাচ্ছে সি দ্বারা বোঝাচ্ছে কনসেন্ট্রেশন, মানে ঘনমাত্রা। ঘনমাত্রার ইউনিট দেখবা মোল পার লিটার, লিটারে বেশি করো, তার মানে লিটার আর এটিএম তুমি দুইটা ইউনিট পাইলা। তাহলে আর এর ভ্যালু লিটার এটিএম এ বসাবা 0.0821। আর টি এর ভ্যালু 375 ডিগ্রি সেন্টিগ্রেড, 375 + 273 করে একবারে করে ফেলি, কত আসে ভাইয়া, 273 যোগ করলে 648 কেলভিন। এখন মাথার উপর যে ডেল্টা এনটা আছে এইটা কি, ডেল্টা এন হচ্ছে উৎপাদের গ্যাসীয় অণুর মোল সংখ্যা। উৎপাদে গ্যাসীয় অণু কয় মোল আছে, 2 মোল, আর বিক্রিয়কের গ্যাসীয় অণু 3 আর 1 4 মোল। সো ডেল এন মানে হচ্ছে উৎপাদের গ্যাসীয় অণুর মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় অণুর মোল সংখ্যা 4, তাহলে এটা ডেল এন এর ভ্যালু আসছে -2। তাহলে এই জায়গায় তুমি সেই -2টা বসাই দিবা। সো এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে কেসির ভ্যালু তুমি পেয়ে যাবা। সো আমি আর তোমাকে হচ্ছে এখন পুরো জিনিসটা আচ্ছা করেই দিই, সমস্যা নাই। 4.3 × 10⁻⁴, আর এর হলো 0.0821 × টি এর ভ্যালু 648
ডেল্টা এন না, ডেল্টা -2, এইখানে -2 বসা, বাট +2 না কিন্তু। সো আলটিমেটলি এটা 1.21 সামথিং আসে, ওই যে 1.217 ওই ভ্যালুটা আসে। সো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ওকে, আমরা আশা করি বুঝতে পেরেছি। সো আমরা নেক্সট আরেকটা যাচ্ছি। ওকে, সো এট এ টেম্পারেচার অফ 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেওয়া আছে, এত অ্যাটমসফিয়ার প্রেসার দেওয়া আছে, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড মানে N2O4, অনেক সময় কিন্তু N2O4 বলবে না, শুধু ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বলবে, দুইটা নাইট্রোজেন, ডাইনাইট্রোজেন, টেট্রাঅক্সাইড মানে 4টা অক্সিজেন, N2O4 বোঝা গেছে। ওয়াজ দেয়ার ফর 20% মানে was therefore M20% নাইট্রোজেন অক্সাইড, মানে ব্যাপারটা আসলে ভালোভাবে উঠে নাই, বলা হয়েছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড 20% হারে ভেঙে যাচ্ছে, 20% হারে ভেঙে যেয়ে নাইট্রোজেন অক্সাইডে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে। আমি আরেকবার বলে দিচ্ছি যে আমাদের এত টেম্পারেচার এত প্রেসারে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড N2O4 20% হারে ভেঙে যাচ্ছে, ভেঙে নাইট্রোজেন অক্সাইডে পরিণত হচ্ছে, ঠিক আছে। নাইট্রোজেন অক্সাইড মানে হচ্ছে NO তে কনভার্ট হচ্ছে। দ্য ভ্যালু অফ কেপি ফর দ্য প্রসেস, এই প্রসেসের জন্য কেপির ভ্যালুটা বের করতে বলছে। সো আগে রিয়াকশনটা আগে লেখার ট্রাই করি, যে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড ভেঙে যাচ্ছে, ভেঙে যে কি করতেছে, এই যে NO তৈরি করতেছে, NO, ঠিক আছে, NO তৈরি করতেছে। এখন চিন্তা করো, আমি যদি সমতাকরণ করি, তো সমতাকরণ করলে কি হচ্ছে, যে এটা 2টা নাইট্রোজেন 4টা অক্সিজেন, সো NO তো না, এটা সম্ভবত NO2 তে কনভার্ট হচ্ছে, হ্যাঁ, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই যে ডাইঅক্সাইড মানে NO2 তে, হ্যাঁ ঠিক আছে। সো তাইলে আলটিমেটলি এখানে আমাদের কি করা লাগবে, এখানে হচ্ছে আমাদের সমতাকরণ করা লাগবে। যদি 2 দিই তাহলে দেখো নাইট্রোজেন 2টা হয়ে গেছে, অক্সিজেন 4টা হয়ে গেছে। ওকে, সো এখানে যে ব্যাপারটা, তোমার এই ধরনের কিছু ইকুয়েশন আছে যেগুলোর কেপি বা কেসির ভ্যালু তোমার মুখস্থ করা লাগবে। সো এই ইকুয়েশনটার ক্ষেত্রে এক্স্যাক্টলি কেপির ভ্যালুটা হচ্ছে, মনে করো যারা হচ্ছে রেগুলার প্রসেসে মূল নিয়মে করতে পারো তাদের জন্য ধরাটা ইজি। সো এটা হচ্ছে 2 অণু আছে, আমরা কি করতাম, আমাদের প্রোডাক্টটা আগে কি করতাম, প্রোডাক্টটা লিখতাম, প্রোডাক্টের ঘনমাত্রা, তারপরে সেটাকে স্কোয়ার করতাম, তাহলে এটা 2 আলফা, আলটিমেটলি এটা 2 আলফা প্রডিউস হয়, তাহলে 2 আলফা, তার উপর আবার স্কোয়ার কেন হবে, কারণ এই সামনের সহগ 2 আছে, তাহলে আলটিমেটলি 2 আলফা স্কোয়ার। যারা রিলেট করতে পারতেছ না তারা মুখস্থ করবা, যারা রিলেট করতে পারতেছো তাদের মুখস্থ করার দরকার নেই। সো এটা 4 আলফা স্কোয়ার, আর এখানে যেটা আসতেছে এটা হচ্ছে আমাদের নিচে যেটা আছে এইটার জন্য আসবে 1 মাইনাস আলফা স্কোয়ার, ঠিক আছে। এরপরে এই টাইপের যদি আরো কোনো ইকুয়েশন তুমি পাও, সেই ক্ষেত্রেও এই টাইপের হবে, ঠিক আছে। যদি এখানে 1 মোল থাকে, এখানে 2 মোল থাকে, 4 আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। আমি আরো কিছু লিখে দিচ্ছি তোমার ইজি করার জন্য, সেটা হচ্ছে যদি এরকম থাকে PCl3 প্লাস ক্লোরিন বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে PCl5। সো এই রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হবে, এটা তো 1 মোলই তৈরি হয়েছে, তাহলে এটার ক্ষেত্রে কেপি হবে, এটার ক্ষেত্রে কেপি হবে আলফা, এটার ক্ষেত্রে কেপি হবে এটুকুর জন্য আলফা, আর নিচেরটার ক্ষেত্রে কি হবে, এটা একটা 1 মাইনাস আলফা, এটা একটা 1 মাইনাস আলফা অবশিষ্ট থাকে, আলটিমেটলি এটাকে লেখা যায় 1 মাইনাস আলফা হোল স্কয়ার। ভাইয়া আপনি কেপি লিখলেন, দুইটারই কোনো প্রেসারের ইউনিট লিখেন নাই, প্রেসার কি থাকবে না। দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন এর ভ্যালু কত, এই সাইডে 2 এই সাইডে 1, তাহলে 2 মাইনাস 1 মানে হচ্ছে ডেল এন থাকবে এই বিক্রিয়ার ক্ষেত্রে 1। সো যেটার ক্ষেত্রে পজিটিভ ভ্যালু থাকবে এবং এই 1 একটা, সেটার ক্ষেত্রে প্রেসারটা আমরা কি করব ভাইয়া, প্রেসারটা এই যে ডেল এন 1, তাহলে এই প্রেসারটা আমরা উপরে গুণ দিয়ে দিব, ঠিক আছে। আর এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন এর ভ্যালু কত ভাইয়া, ডেল এন এর ভ্যালু হচ্ছে 1, এদিকে হচ্ছে উৎপাদ একটা, বিক্রিয়ক হচ্ছে 2টা, তাহলে এখানে ডেল এন এর ভ্যালু কত হবে, উৎপাদ মাইনাস বিক্রিয়ক 1 মাইনাস 2 ইকুয়ালস টু -1। এই -1 আসছে না, তাহলে এটার ক্ষেত্রে প্রেসার দিব আমি নিচে গুণ, ঠিক আছে, নিচে প্রেসারটা গুণ দিয়ে দিব। সো এরকম ভাবে শর্টকাটগুলো অ্যাপ্লাই করব। সো আমার এখন কোন শর্টকাটটা কাজে লাগবে, এইটা। সো এইটা দিয়ে আমি এখন জিনিস কিন্তু পেয়ে গেছি। সো আমাকে যেটা বলছে ভাইয়া, এখানে বলছে হচ্ছে আমার 20% হচ্ছে ভেঙে যায়, তাহলে আলফা ইকুয়ালস টু 20%, 20% মানে হচ্ছে 20/100 মানে 0.2। সো ওখানে আলফার ভ্যালুটা বসাই দাও, তাহলে কেপি ইকুয়ালস টু কি আসবে, 4 ইন্টু আলফা স্কোয়ার মানে 0.2 তার স্কোয়ার, আর 1 মাইনাস আলফা স্কোয়ার মানে 0.2 তার স্কোয়ার। সো এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো কি আসে, 4 ইন্টু 0.2 স্কোয়ার, আর নিচে আসে 1 মাইনাস 0.2 স্কোয়ার, আর এইটার সাথে পি গুণ হবে, প্রেসার কত ছিল, প্রেসার ছিল হচ্ছে 1.5। সো এটার সাথে 1.5 মাল্টিপ্লাই করো, সো ইন্টু 1.5। সো আলটিমেটলি এটা আসে 1/4 মানে 0.25,
25 atm, ঠিক আছে। সো এটা আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা বুঝতে পারলাম এটা কিভাবে করে। সো আশা করি এই ধরনের ম্যাথে আর প্রবলেম হবে না। সো নেক্সট আমরা আরেকটা জিনিসে যাচ্ছি যে আমাদের ইফ 4.2 মোল হাইড্রোজেন, 4.2 মোল হাইড্রোজেন আর 4.75 মোল আয়োডিন is kept at a 1 liter flux, okay, and heated to 300 কেলভিন। ওকে, 300 কেলভিনে তোমাকে হিট করা হয়েছে এবং হচ্ছে 6.7 মোল হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস করছে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি আর কেপি কত হবে এই জিনিসটা জানতে চাইছে। একই সাথে কেসি কেপি চাইছে, তার মানে একটা বিষয় একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে, এটা আমার এমসিকিউ। একই সাথে কেসি কেপি চাইছে মানে এখানে হচ্ছে তোমার উৎপাদের গ্যাসীয় অণু আর বিক্রিয়কের গ্যাসীয় অণু মোটামুটি সেম থাকার একটা সম্ভাবনা আছে। আমরা আগে বিক্রিয়াটা লিখে ফেলি। হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করছে, দেখো হাইড্রোজেন আর আয়োডিন তোমার এখানে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে। সো সমতাকরণ করলে আলটিমেটলি 2 2, এখানে একটা 2 আসে। সো বিক্রিয়ার শুরুতে আমার বলা আছে 4.25 মোল হাইড্রোজেন, 4.25 মোল হাইড্রোজেন বিক্রিয়া করছে, তাহলে 4.25 মোল বিক্রিয়ার শুরুতেই কিন্তু এটা ছিল। আর 4.75 মোল আয়োডিন বিক্রিয়া করছে। বিক্রিয়া করে আমাদের বিক্রিয়ার শুরুতে ইনিশিয়াল অবস্থায় কি কোনো উৎপাদ থাকে? উৎপাদ থাকে না। এখন যখন এরা সাম্যাবস্থায় পৌঁছাইছে, সাম্যাবস্থায় যখন পৌঁছাইছে তখন কি হয়েছে? তখন বলা হয়েছে যে সাম্যাবস্থায় পৌঁছাইলে 6.7 মোল হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে তৈরি হয়েছে, প্রডিউস হয়েছে। তাহলে এই যে 6.7 মোল তৈরি হয়েছে, এই জিনিসটা কি আমার সম্পূর্ণ এই 2 হাইড্রোজেন আয়োডাইড যতটুকু প্রডিউস হয়েছে ততটুকু। তাহলে আমি এখান থেকে বলতে পারি, আমরা জানি আমাদের যদি 1 মোল থাকে তখন আলফা পরিমাণে উৎপন্ন হয়, তাহলে 2 মোল থাকলে 2 আলফা পরিমাণে উৎপন্ন হয়, তাহলে 2 আলফা ইকুয়ালস টু আমি বলতে পারি 6.7। তাহলে এই টোটালটার ভ্যালু হচ্ছে 6.7, এই টোটালটা 2 আলফা ইকুয়ালস টু 6.7। তাহলে আলফা ইকুয়ালস টু কত? আলফা মানে কি পরিমাণে সে ভেঙে যাচ্ছে, তাহলে 6.7 ডিভাইডেড বাই 2, তো 6.7 ডিভাইডেড বাই 2, তাহলে এটা হচ্ছে 3.35। তাহলে চিন্তা করো সাম্যাবস্থায় সে 3 প্রতি মোল থেকে 3.35 পরিমাণে ভাঙছে এবং এই যতটুকু ভাঙছে ততটুকু এখানে উৎপন্ন হচ্ছে। তাহলে 3.35 ইন্টু 2 6.7 উৎপন্ন হয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে 6.7 উৎপন্ন হয়েছে, 1 মোলের জন্য 3.35 করে ভাঙতেছে, তাহলে এখানে অবশিষ্ট কতটুকু আছে? অবশিষ্ট আছে হচ্ছে আমার টোটাল ছিল 4.25, অবশিষ্ট আছে হচ্ছে 3, কারণ 3.35 ভেঙে গেছে, তাহলে এটা হচ্ছে অবশিষ্ট পরিমাণ। এটার জন্য অবশিষ্ট পরিমাণ কত? 4.75 মাইনাস 1 মোলের জন্য ভেঙে গেছে কত? 3.35। ওকে, তাহলে এই হচ্ছে অবস্থা। এখন তাহলে আমি এখান থেকে ভ্যালুটা যদি বের করে ফেলো, 4.25 মাইনাস 3.35, এটা ক্যালকুলেটারে করে ফেলবো, আলটিমেটলি এত প্যারা নেওয়ার কিছু নাই। 0.9, এটা 4.75 মাইনাস 3.35, এটা আসে হচ্ছে 1.4। তাহলে আলটিমেটলি তোমার এখান থেকে কেসি বা কেপি, কেসি যদি বের করো, কেসি সমান কি? উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক। সো উৎপাদ কে আছে? উৎপাদ হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ কত? 6.7। তাহলে 6.7, আমি কেন মোল, আপনি আবার হচ্ছে ঘনমাত্রা নিয়ে করতে চাইছিলেন। কেসি মানে কি? ঘনমাত্রা। সো ঘনমাত্রা দেখো আবার 1 লিটার বলছে। ঘনমাত্রা যখন 1 লিটার মানে ভি যখন 1 লিটার, তখন মোল সংখ্যা আর হচ্ছে আমাদের মোল সংখ্যা আর যে কি ঘনমাত্রা তো সেম, তাহলে আমাদের 6.7 নিলে হয়ে যাচ্ছে। সো 6.7, এটার উপর কি করব? সামনে 2 আছে, স্কয়ার করব, আর নিচে কি করব? বিক্রিয়কগুলা 1 মোল করে আছে, তাহলে 0.9 ইন্টু 1.4। তাহলে আলটিমেটলি ভ্যালুটা কত আসবে? আলটিমেটলি ভ্যালুটা আসতেছে হচ্ছে 6.7, তার হচ্ছে 6.7 তার হচ্ছে স্কয়ার ডিভাইডেড বাই 0.9 ইন্টু 1.4। সো এই ভ্যালুটা আসে ভাইয়া 35.63। তাহলে এটা হচ্ছে তোমার কি? কেসির ভ্যালু। প্রশ্ন হচ্ছে ভাইয়া কেসির ভ্যালু তো পাইলাম, কেপির ভ্যালু কি? দেখো তো এই বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের গ্যাসীয় অণুর মোল সংখ্যা 2, বিক্রিয়কের গ্যাসীয় অণুর মোল সংখ্যা কি? 2। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এন সমান কি? 2 মাইনাস 2 ইকুয়ালস টু কি? 0। আর যে বিক্রিয়ার ডেল্টা এন 0, সেই বিক্রিয়ার কেপি আর কেসি এর মান সমান। ঠিক আছে, ডেল্টা এন 0, সেই বিক্রিয়ার কেপি আর কেসির মান সমান। তাহলে কেসি যা বের হয়েছে কেপি সেম, সো এটা হবে 35.63। দেখছো 327 ছিল কিন্তু এটা হবে না, 35.63, এটা হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? সো আইটি 16-17 কোশ্চেন এটা 35.327 যেটা আসছে এটা ভুল, 35.63 আসবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। নেক্সট, নাইট্রোজেন N2O4 বিক্রিয়া করে NO2 তৈরি করছে, 2NO2। সো আমাকে বলছে 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইন দিস রিয়াকশন মিক্সচার, পার্শিয়াল প্রেসার অফ N2O4
আর NO24 পার্শিয়াল N2O4 এর পার্শিয়াল প্রেসার কত বলা 0.69 আর NO2 এর পার্শিয়াল প্রেসার কত দেওয়া 0.31 বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কেপি একদমই ইজি ম্যাথ কেপি সমান কি আমরা জানি কেপি সমান আমরা জানি পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাক্টেন্ট সরি আগে হচ্ছে উৎপাদকে NO2 তাহলে পার্শিয়াল প্রেসার অফ NO2 এবং এটার সামনে কত আছে ভাই 2 আছে তাহলে এটার উপর স্কয়ার হবে আর নিচে কি হবে পার্শিয়াল প্রেসার অফ বিক্রিয়ক তাহলে পার্শিয়াল প্রেসার অফ বিক্রিয়ক কে আছে N2O4 এটার সামনে কোনো সহগ নাই তাই এটার 1 আর লিখলাম না তাহলে পার্শিয়াল প্রেসার অফ NO2 কত পার্শিয়াল প্রেসার অফ NO2 হচ্ছে 0.31 এটার উপর স্কয়ার আর পার্শিয়াল প্রেসার অফ N2O4 কত এটা হচ্ছে 0.69 সো এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো কত আসে এটা আসে হচ্ছে 0.31 এটার উপর স্কয়ার ডিভাইডেড বাই 0.69 সো এই ভ্যালুটা আসে ভাই আমার 0.139 সো এটা আমাদের আসে 0.139 ATM সো এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার তো এগুলো আশা করি ইজি ম্যাথ এগুলো তোমরা পারবা সো আমরা চলো নেক্সটে চলে যাই সো ভাইরা আমাদের নেক্সট যে প্রবলেমটা এখানে দিয়েছে সেটা আমরা দেখি যে হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে 2 হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে ঠিক আছে এই রিঅ্যাকশন তো একটু আগে দেখছো তো বলছে ইকুইলিব্রিয়াম অফ দিস রিঅ্যাকশন হ্যাঁ ইকুইলিব্রিয়াম অফ দিস রিঅ্যাকশন হাইড্রোজেন যখন এই রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছায় ঠিক আছে পৌঁছাইলে হাইড্রোজেন আয়োডিন আর হাইড্রোজেন আয়োডাইডের কনসেন্ট্রেশন রেসপেক্টিভলি মানে পরপর দেওয়া আছে তাহলে হাইড্রোজেনেরটা কত 8 আয়োডিনেরটা কত 3 আর হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডেরটা কত 28 মোল পার লিটার মানে মোলারিটি আর কি সো বলছে কেসি এর ভ্যালু কত হবে তাহলে দেখো ভাই আমরা ইজিলি বের করতে পারি কেসি সমান কি কেসি সমান হচ্ছে উপরে হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন তাহলে প্রোডাক্ট কি আছে হাইড্রোজেন আয়োডাইড তাহলে হাইড্রোজেন আয়োডাইড কতটুকু আছে হচ্ছে 28 তাহলে 28 এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া হাইড্রোজেন আয়োডাইডের সামনে 2 আছে তাহলে 28 এর কি হবে স্কয়ার ঠিক আছে আর হাইড্রোজেন আর আয়োডাইড 1 মোল করে আছে যা আছে তাই বসাই দাও হাইড্রোজেন আছে হচ্ছে 8 আর আয়োডিন আছে 3 তাহলে 28 এর স্কয়ার ডিভাইডেড বাই 24 ওকে সো এটা আমাদের মোটামুটি কত আসে 28 এর স্কয়ার ডিভাইডেড বাই আমাদের হচ্ছে 24 সো এই ভ্যালুটা আসে ভাই আর 32.67 সো এটা আমাদের কারেক্ট অ্যান্সার বোঝা গেছে আশা করি ক্লিয়ার সো নেক্সট আমরা আরেকটা যাচ্ছি সেটা হচ্ছে দ্য রিলেশন বিটুইন এটা হবে কেপি আর কেসি হ্যাঁ কেপি এন্ড কেসি ফর দ্য রিঅ্যাকশন নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া প্রস্তুত করছে এই যে রিঅ্যাকশনের ক্ষেত্রে কেপি আর কেসি এর মধ্যে সম্পর্ক রিলেশন জানতে চাইছি তাহলে আমরা জানি কেপি সমান কেসি RT টু দি পাওয়ার ডেল এন তাহলে এই বিক্রিয়া ডেল্টা এন বের করলে তো হয়ে যাচ্ছে ডেল্টা এন সমান কি উৎপাদ মাইনাস বিক্রিয়ক সো উৎপাদ আছে 2 মোল বিক্রিয়ক আছে 3 আর 4 মোল মানে এখানে -2 তাহলে এই -2টা এই জায়গায় ইনপুট দিয়ে দাও তাহলে কেপি সমান কেসি RT টু দি পাওয়ার -2 এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার ওকে সো আমরা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আমাদের কি বলছে ক্যালকুলেট দা পিএইচ তার মানে তুমি তখন কেপি কেসির ম্যাথ থেকে এখন কোথায় চলে আসছো পিএইচ পিওএইচ এর ম্যাথে সো ক্যালকুলেট দা পিএইচ অফ 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিডের পিএইচ বের করতে বলছে আমরা জানি ইথানোয়িক অ্যাসিড একটা উইক অ্যাসিড তার মানে এটার অবশ্যই কে বা পিকে এর মান তোমাকে দেওয়া থাকতে হবে ডিসোসিয়েশন ফ্যাক্টর অ্যাসিডের ডিসোসিয়েশন ফ্যাক্টর বা এই জিনিসটা দেওয়া থাকতে হবে সো ডিসোসিয়েশন ফ্যাক্টর বা কনস্ট্যান্টের ভ্যালু মানে হচ্ছে বিয়োজন ধ্রুবক এক কথায় ডিসোসিয়েশন কনস্ট্যান্ট মানে বাংলায় যদি বলে দিই বিয়োজন ধ্রুবক অ্যাসিডের ক্ষেত্রে বিয়োজন ধ্রুবক বলা আছে 1.8 × 10⁻⁵ এটা মানে হচ্ছে কে এর ভ্যালু দেওয়া আছে সো আমরা কোনো একটা অ্যাসিডের ক্ষেত্রে ডাইরেক্ট কি পাই পিএইচ পাই তাহলে পিএইচ সমান আমরা উইক অ্যাসিডের ক্ষেত্রে কি -log অফ হাইড্রোজেন আয়ন ডাইরেক্ট বসাইতে পারি না আমরা হ্যাঁ -log অফ হাইড্রোজেন আয়ন আমরা পিএইচ সমান জানি এখন উইক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন আয়ন মানে কি -log অফ হাইড্রোজেন আয়ন মানে কি √k * c বা আলফা * c এক কথায় মনে রাখো আলফা তো আলফা সমান কি আমরা আবার জানি -log অফ আলফা আমি পুরো জিনিসটা ভেঙে দেখাচ্ছি যাতে তোমার সবগুলো সূত্র মুখস্থ হয়ে যায় আলফা সমান কি √k ডিভাইডেড বাই c ঠিক আছে * c যদি আমাদের কখনো আলফা বের করতে দেয় আলফা হচ্ছে বিয়োজন মাত্রা সেই ক্ষেত্রে আমরা কি করব √k/c জাস্ট এতটুকু করলেই হবে আর ডিসোসিয়েশন ফ্যাক্টর অফ অ্যাসিটিক অ্যাসিড মানে তার বিয়োজন ধ্রুবক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক k এর ভ্যালুটা দেওয়া আছে সো আমরা এখন জাস্ট ভ্যালুটা ইনপুট দিয়ে দিই তাহলে -log অফ √k/c * c তাহলে √k কত √k এর ভ্যালু বলা আছে মানে k এর ভ্যালু বলা আছে 1.8 × 10⁻⁵ আর c এর ভ্যালু এখানে বলা আছে 0.1 তো পুরোটাই রুটের মধ্যে * c মানে 0.1 সো এটা জাস্ট তুমি করে ফেলো -log অফ
মাইনাস লগ অফ ব্র্যাকেটের মধ্যে রুট ওভার 1.8 ইন্টু 10⁻5 ডিভাইডেড বাই 0.1 ইন্টু 0.1। আচ্ছা, এটা রুটের বাইরে হবে তাই না? সো এই ব্যাপারটা ভালো মতন একটু ঠান্ডা মাথায় করো যদি একবারে কেউ করতে চাও। সো 2.87 এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এটা অনেকে হাতেও করতে পারো, যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে ওরা হাতে করে মুখস্থ, মেডিকেল প্রিপারেশন যারা নিচ্ছে না ওদের কিন্তু এই ভ্যালুটা মুখস্থ এই ম্যাথের। ওকে, সো আমরা এই জিনিসটা মাথায় রাখবো। সো ক্যালকুলেট দ্য পিএইচ 2.87 আসছে। দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়ন মোটামুটি তুমি সেম ধরো, হাইড্রোজেন আয়ন আর হাইড্রোনিয়াম আয়ন, ঠিক আছে? এটা হচ্ছে কনসেন্ট্রেশন, মোটামুটি তুমি হাইড্রোজেন আয়নও যে কথা হাইড্রোনিয়াম আয়নও একই কথা, এইভাবে ধরে নিবা। সো হাইড্রোনিয়াম আয়ন ইন এ ওয়াটার সলিউশন ইজ এত, মানে এত মোলার দেওয়া আছে, দ্য সলিউশন উইল বি। দেখো যদি হাইড্রোজেন বা হাইড্রোনিয়াম আয়ন দেওয়া থাকে সেখান থেকে আমরা পিএইচ সমান কি জানি? পিএইচ সমান জানি মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন বা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা। সো এখানে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, সো ভ্যালুটা বসাই দাও। ভ্যালুটা বসাই দিলে কত আসে? যদি 7 চেয়ে কম আসে, যদি পিএইচ এমন আসে, পিএইচ যদি ইজ লেস দ্যান 7 আসে তাহলে দ্রবণটা কি হবে? অ্যাসিডিক হবে। আর পিএইচ যদি 7 থেকে বড় আসে তাহলে দ্রবণটা কি হবে? বেসিক হবে বা ক্ষারীয় হবে। আর পিএইচ যদি 7 এর ইকুয়াল আসে তাহলে দ্রবণটা কি হবে? নিরপেক্ষ বা নিউট্রাল হবে। সো ইজি একটা ম্যাথ দিছে। তাহলে আমরা যেটা করব মাইনাস লগ অফ, আমরা হচ্ছে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা 2.5 ইন্টু 10⁻³ সো এটা 2.602 এরকম একটা ভ্যালু আসে। দ্যাটস মিন এটা পিএইচ কি 7 এর চেয়ে কি পিএইচ এর ভ্যালু 7 এর চেয়ে ছোট, দ্যাটস মিন এটা হচ্ছে অ্যাসিডিক। ঠিক আছে, ক্লিয়ার তো ব্যাপারটা? এরকম ভাবে আমরা করব। ওকে, নেক্সট আমাদের কি বলতেছে এইটা একটু ভালোভাবে বুঝো, এই ম্যাথটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। হাউ মেনি গ্রামস অফ সোডিয়াম অ্যাসিটেট ইজ টু বি মিক্সড, সোডিয়াম অ্যাসিটেটের কতটুকু মিশাইতে হবে উইথ 1 ডেসিমিটার কিউব। 1 ডেসিমিটার কিউব মানে ভি, এটা হচ্ছে ভি দেওয়া আছে, মানে 1 ডেসিমিটার কিউব মানে হচ্ছে এক কথায় এটা হচ্ছে ডেসিমিটার কিউব আর লিটার তো সেম জিনিস, 1 লিটার। 0.4 মোলার অ্যাসিটিক অ্যাসিড, 0.4 মোলার অ্যাসিটিক অ্যাসিড মানে এটা হচ্ছে তোমার সরি এটা তোমার কি দেওয়া আছে? এটা তোমার হচ্ছে এস দেওয়া আছে। এটা মোলারকে এভাবে লিখছে, এটা আসলে এরকম লেখা হয় 0.4 মোলার। হ্যাঁ, অ্যাসিটিক অ্যাসিড সলিউশন, তার মানে আমাকে সোডিয়াম অ্যাসিটেটের কত গ্রাম মিশাইতে হবে অ্যাসিটিক অ্যাসিডের এত মোলার এত ডেসিমিটার কিউবের সাথে, যদি টু হ্যাভ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, সেখানে আবার হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন দেওয়া আছে 2.0 × 10⁻⁴ গ্রাম আয়ন ডেসিমিটার কিউব। সো যাই হোক, তো কে এর ভ্যালু আবার বলে দিছে। সো তোমার এটা বুঝতেই কষ্ট হচ্ছে আসলে কোন থিওরি থেকে ম্যাথটা দিছে। সো ফার্স্ট অফ অল দেখো, তুমি অ্যাসিটিক অ্যাসিডের সাথে এখানে একটা অ্যাসিটিক অ্যাসিড আছে, অ্যাসিটিক অ্যাসিড ভালো মতন দেখো, অ্যাসিটিক অ্যাসিড আছে আর এখানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড থেকে উৎপন্নতা লবণ আছে, সোডিয়াম অ্যাসিটেট আছে। তো তুমি খেয়াল করো অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, আর এখান থেকে তার কি হয়েছে? অ্যাসিটিক অ্যাসিড কি অ্যাসিড, তাহলে ওটার হাইড্রোজেন আয়ন চলে যাবে, এখান থেকে সোডিয়াম অ্যাসিটেট মানে সোডিয়াম ঢুকবে। দেখো কোনো একটা উইক অ্যাসিড এবং তার সল্ট এটা নিয়ে কি করে হচ্ছে বাফার তৈরি করে, এটা তো আমি জানি। কেমন বাফার ভাইয়া? তুমি এটা দেখো অ্যাসিড উইক, তার মানে এটা হচ্ছে অ্যাসিডিক বাফারের ম্যাথ, ঠিক আছে? আর বাফারের ক্ষেত্রে পিএইচ নির্ণয়ের সূত্রটা কি ছিল? পিএইচ নির্ণয়ের সূত্রটা এরকম ছিল যে হচ্ছে pKa প্লাস লগ অফ n অফ সল্ট ডিভাইডেড বাই n অফ অ্যাসিড, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার পিএইচ নির্ণয় সূত্র ছিল। তাহলে আলটিমেটলি তোমার এখন পিএইচ সমান আবার কি জানো? মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। দেখো পিএইচ ডিরেক্টলি কিন্তু দেয় নাই, তাহলে এখানে পিএইচ এর মান কেমনে বের করব? মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত দিছে? 2.0 × 10⁻⁴। pKa মানে কি? মাইনাস লগ অফ কে। pKa কিন্তু ডিরেক্ট দেয় না, কে দিছে, তাহলে মাইনাস লগ অফ কে এর ভ্যালুটা কত দিছে? 1.8 × 10⁻⁵। ওকে, আর লগের মধ্যে যেটা দিছে n অফ সল্ট, সো n অফ সল্ট তো আমাকে বের করতে হবে কতটুকু আমার হচ্ছে সলিউশনে হ্যাভ হাইড্রোজেন আয়ন ইজ টু বি মিক্সড। হাউ মেনি গ্রামস অফ সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেট কতটুকু মিশাইতে হবে সেটার মোল সংখ্যা বের করে সেটাকে আবার গ্রামে কনভার্ট করতে হবে। তার মানে তুমি সল্টেরটা জানো না, n অফ সল্টটা রেখে দাও, n অফ সল্টটা রেখে দাও, মানে যে এইটা CH3COON, এই যে এইটা, হ্যাঁ কতটুকু এটা। কিন্তু আমি অ্যাসিডের ক্ষেত্রে n সমান কি? দেখো n সমান আমরা জানি নতুন
সিয়াম ভাইয়া, এই যে s ইন্টু ভি, দেখো s দেওয়া আছে, s কত দেওয়া 0.4 আর ভি কত দেওয়া, ভি হচ্ছে 1 লিটার, হ্যাঁ এটা ভি লিটারেই নিতে হতো, লিটারেই দেওয়া আছে। সো আলটিমেটলি তুমি এখান থেকে যদি ক্যালকুলেশন করো পিএইচ এর ভ্যালু কত আসে মাইনাস লগ অফ, ক্যালকুলেটর দিয়ে দ্রুত করা যায়, 2 × 10⁻⁻⁴। সো এই ভ্যালুটা আসে 3.697, আমি এটাকে 3.7 ধরে নিলাম। আর এখান থেকে যে ভ্যালুটা আসে মাইনাস লগ অফ 1.8 × 10⁻⁵, সো এই ভ্যালুটা আসে হচ্ছে 4.74। সো এই ভ্যালুটা আসে হচ্ছে আমার 4.74, আর এটা আসে লগের মধ্যে n অফ সল্ট ডিভাইডেড বাই 0.4, ঠিক আছে। সো আলটিমেটলি এখান থেকে তোমার যে কাজটা করা লাগবে, এই যে 3.7 যেটা আসছে, এটা এই সাইডে নিয়ে 3.7 মাইনাস 4.74, এটা এই সাইডে নিয়ে আসা লাগবে। তাহলে এটা কত হয় 3.7 মাইনাস 4.74, আমি একটু ভেঙে করাই দিচ্ছি কারণ এটা অনেকের ক্যালকুলেশনে প্রবলেম হয়, মাইনাস 1.04, এটা কত আসে এখান থেকে মাইনাস 1.04, তাহলে এইটুক থাকে লগের মধ্যে, তাহলে লগ n অফ সল্ট ডিভাইডেড বাই 0.4, এটা ইকুয়ালস টু আসে মাইনাস 1.04, ঠিক আছে। এখন যেটা করা লাগবে লগটাকে উঠাই দেওয়া লাগবে, লগকে উঠাই দিলে এই সাইডে কি করা লাগবে ভাইয়া, লগের ভেতরকার কিছু বের করার সিস্টেম হচ্ছে, লগের ভেতরকার কোনো কিছু বের করার সিস্টেম আছে, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার সামথিং করে ফেলা, 10 টু দি পাওয়ার সামথিং করে ফেলা। মাইনাস লগ থাকলে 10 টু দি পাওয়ার মাইনাস করা লাগে, এটা 10 টু দি পাওয়ার সামথিং। তাহলে n অফ সল্ট ডিভাইডেড বাই 0.4 সমান কি আসবে 10 টু দি পাওয়ার এই ভ্যালুটা, তাহলে 10 টু দি পাওয়ার এই ভ্যালুটা কত আসে 10 টু দি পাওয়ার, দেখো তার মানে কি হবে 10 টু দি পাওয়ার এই ভ্যালুটা, এই যে এই ভ্যালুটা, তাহলে এই ভ্যালুটা কত আসে 10 টু দি পাওয়ার মাইনাস 1.04। সো মাইনাস 1.04 করলে আসে আমার হচ্ছে 0.91, তাহলে n অফ সল্ট সমান আসবে 0.091 ইন্টু 0.4, তাহলে ইন্টু 0.4, সো এটা আমার আসে 0.364, তাহলে এটা আসে 0.364, এটা হচ্ছে এত মোল আসে, এটা কি আসে সল্টের মোল সংখ্যা আসে, এটা কি আসে মোল সংখ্যা আসে। এই যে মোল সংখ্যাটা আসলো, এখন চিন্তা করো আমার তো মোলে কনভার্ট করলে হবে না, গ্রামে কনভার্ট করতে হবে, তাহলে গ্রাম সমান কি আসবে, গ্রাম সমান আসবে তাহলে আমার হচ্ছে কত গ্রাম মানে ডাব্লু সমান কি, এই যে মোল সংখ্যা পাইছো 0.364, এটাকে তার আণবিক ভর দ্বারা গুণ করা লাগবে। সো এইটার আণবিক ভর কত, সোডিয়ামের 23, অক্সিজেনের 16 16 32, 23 আর 32 প্লাস হচ্ছে 23 প্লাস হচ্ছে 12 12 24 প্লাস 3, মানে মোটামুটি এটা 82 একটা ভ্যালু আসে, তাহলে 82 দিয়ে গুণ করলে তুমি গ্রামে কনভার্ট করে ফেলবা, তাহলে ইনটু 82 কত আসে ভাইয়া 2.99 সামথিং, 2.992 এই সামথিং গ্রাম, তার মানে এই যে এইটা হবে আমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সো দেখছো ম্যাথটা আমি কিন্তু পুরোটা তোমাকে বেসিক থেকে করাই দিছি, রিজন কি ভাই অনেকের এই ক্যালকুলেশনে প্রবলেম হয়। এখন তোমার কাছে মনে হইতে পারে ভাই আমি কি এত বড় ক্যালকুলেশন করব, না তুমি হচ্ছে জাস্ট এই লাইনটা লিখবা, ক্যালকুলেটরে সব বের করবা, 3.7 মাইনাস 4.74 কত আসছে, আচ্ছা আসছে, এই ভ্যালুটাকে 10 টু দি পাওয়ার পাঠাই দিবা, তাইলে এই লগ পারফেক্ট হয়ে যাবে। তারপর এটাকে 0.4 দিয়ে গুণ করবা, গুণ করে n অফ সল্ট পাবা। সো এই যে n অফ সল্টটা পাবা, এটা তো n আমার গ্রামে যাইতে হবে, তাহলে মোল সংখ্যাকে আণবিক ভর দ্বারা গুণ করলে গ্রাম পাওয়া যায়, সো গ্রামে চলে যাবে, ঠিক আছে। এটা আবার সূত্র আসছে একটা, সূত্রটা আবার একটু ভেঙে দেখা দিচ্ছি, n সমান w ডিভাইডেড বাই m, এই সূত্র থেকে আর কি, এই জায়গা থেকে এটা আসছে, হ্যাঁ। সো আলটিমেটলি আমরা বুঝতে পারছি। সো নেক্সটে আমরা চলে যাচ্ছি, A sample of sea water has an hydroxyl ion যার কনসেন্ট্রেশন বলা আছে এত, pH জানতে চাইছে। ভাই হাইড্রক্সিল আয়ন থেকে কখনো কি ডাইরেক্ট pH পাওয়া যায়, পাওয়া যায় না, তাহলে হাইড্রক্সিল আয়ন থেকে আগে তোমাকে POH বের করা লাগবে, এই POH থেকে তারপরে তোমাকে pH বের করা লাগবে, এটা যারা মোটামুটি পারো তাদের ক্ষেত্রে কোনো একটা ঝামেলা হবে না। তাহলে POH সমান কি হবে মাইনাস লগ অফ হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা, হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা কি আছে 1.58 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, সো 1.58 মাইনাস লগ অফ 1.58 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, সো এটা আসে 3.801। এখন pH সমান কি হবে 14 মাইনাস এটা, সো 14 মাইনাস 3.801,
সো এটা 14 মাইনাস অ্যান্সার করে দিলেই ডিরেক্ট চলে আসে। সো এটা আমার 10.19 বা 10.2 সামথিং। ওকে, সো এটা আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে আশা করি। এই ধরনের ম্যাথ খুবই ইজি, আমরা পারবো। হোয়াট রেশিও অফ অ্যামোনিয়া আর NH4+ ইজ রিকোয়ার্ড ফর এ বাফার সলিউশন দ্যাট হ্যাজ পিএইচ বলা আছে, পিএইচ বলে দেওয়া আছে, কে এর ভ্যালু বলা আছে হচ্ছে এত, পিএইচ তো আগেই বলে দেওয়া আছে। তার মানে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খুবই ইজি একটা জিনিস, সেটা হচ্ছে হোয়াট রেশিও, এইটা আর এইটার রেশিওটা জানতে চাওয়া হয়েছে। সো দেখো এটা রেশিও কেমনে বের করে, রেশিও বের করার ক্ষেত্রে আমাকে তার মানে এই যে এটা হচ্ছে অ্যামোনিয়া আর এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। সো অ্যামোনিয়াম আয়ন যেহেতু দেওয়া আছে তার মানে হচ্ছে ব্যাপারটা তোমাকে বুঝতে হবে কোনটা উল্টাপাল্টা করে দেওয়া থাকতে পারে। সো আমরা দেখো আমরা একটা জিনিস জানি, পিওএইচ বের করা যাবে এখান থেকে পিওএইচ বের করা যাবে ডিরেক্টলি, কারণ অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম আয়ন এই দুইটা যেহেতু দেওয়া আছে, দ্যাটস মিন তোমাকে বুঝতে হবে যে অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম আয়ন এই দুইটা যেহেতু দেওয়া আছে তোমাকে বুঝতে হবে যে এইটা আসলে একটা বেজের হচ্ছে ম্যাথ। সো বেজের ম্যাথ আবার পিএইচ দেওয়া আছে, তাহলে পিওএইচ সমান কি হবে, এখান থেকে পিওএইচ সমান আমরা জানি 14 মাইনাস পিএইচ, তাহলে 14 মাইনাস 7 ইকুয়ালস টু 7। এটা আর ঝামেলা নেই, পিওএইচও কিন্তু 7ই আসবে। পিওএইচ সমান কি হবে, পিওএইচ সমান কে এর ভ্যালু দেওয়া আছে, তাহলে পিকে বি বের করতে হবে, পিকে বি ঝামেলা আছে ভাইয়া, পিকে বি প্লাস লগ অফ এন অফ সল্ট বাই এন অফ অ্যাসিড। তাহলে এন অফ সল্ট বাই এন অফ অ্যাসিড যে কথা, আমার আয়তন সেম থাকে তাহলে ঘনমাত্রা নেওয়া একই কথা ভাইয়া। এটাকে সবসময় যে এন অফ সল্ট বা এন অফ অ্যাসিড লেখা লাগবে ব্যাপারটা এমন না, ঠিক আছে। এটা দুই রকম সূত্র হতে পারে, একটা হচ্ছে মোল সংখ্যা অফ সল্ট বাই মোল সংখ্যা অফ অ্যাসিড, অথবা মোল সংখ্যা বাদে ঘনমাত্রা অফ সল্ট বাই ঘনমাত্রা অফ অ্যাসিড, ঠিক আছে। ঘনমাত্রা নিয়েও করা যায়। আবার এটা যেহেতু বেজের তাহলে বেজের গুলো নিয়ে করা লাগবে। তাহলে আলটিমেটলি তুমি এটাকে ঘনমাত্রা অফ আমরা যেটা করতে পারি আগে সল্টেরটা। সো সল্ট তো হচ্ছে অ্যামোনিয়াম আয়ন থেকে আসবে আর বেসটা হচ্ছে অ্যামোনিয়া। আলটিমেটলি ব্যাপারটা ঘুরাই চাইছে, যাই হোক দেখতেছি কি করা যায়, লাস্ট পর্যন্ত যাই চলো। সো পিওএইচ এর ভ্যালু হচ্ছে কত, 7। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কে এর ভ্যালু দেওয়া আছে, পিকেবি এর ভ্যালু কেমনে বের করব, কে এর ভ্যালু দেওয়া আছে, পিকেবি এর ভ্যালু কেমনে বের করব। দেখো আমরা একটা জিনিস জানি, কে আর কেবি এই দুইটাকে গুণ করলে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 14, 10 টু দি পাওয়ার মাইনাস 14। তাহলে এখান থেকে কেবি সমান কি দাঁড়ায়, 10 টু দি পাওয়ার মাইনাস 14 বাই কে এর ভ্যালু কত দেওয়া আছে, 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। তাহলে এখান থেকে তুমি ভ্যালুটা নিয়ে নাও 10 টু দি পাওয়ার মাইনাস 14, সরি 10 টু দি পাওয়ার মাইনাস 14 ডিভাইডেড বাই 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। সো এই ভ্যালুটা আসে হচ্ছে ভাইয়া 1.78 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, 1.78 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। এটা হচ্ছে কেবির ভ্যালু। তাহলে পিকেবি সমান কি হবে, মাইনাস লগ অফ কেবি। তাহলে মাইনাস লগ অফ কেবি কত, 1.78 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। আর এখান থেকে কি আসছে, প্লাস লগ অফ NH4 প্লাস সল্টটা উপরে, নিচে হচ্ছে বেসটা NH3। ব্যাপারটা খেয়াল করলো, ঠিক আছে। ওকে, সো এখন দেখো কি করতে হবে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই 7 আর এই ভ্যালুটা এটা একদিকে নিয়ে আসতে হবে। তাহলে 7 মাইনাস ব্র্যাকেটে মাইনাস লগ অফ 1.78 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। সো এই ভ্যালুটা আসে 2.25। ভ্যালুটা কি আসে ভাইয়া, 2.25। এই পুরো জিনিসটা 7 থেকে এই জিনিসটা ভ্যালু বের করছি, করে এই দিকে মাইনাস করে দিছি, তাহলে এটা আসে 2.25। হ্যাঁ, 2.25 ইকুয়ালস টু লগ অফ 2.25 ইকুয়ালস টু লগ অফ এটা যেটা আছে এটাই। হ্যাঁ, আমি আর এটা পুরোটা লিখতেছি না, যেটা আছে ওইটা। তাহলে এখানে লগের ভেতরকার যদি কোনো কিছু এই জিনিসটাকে পাইতে হয় তাহলে কি করা লাগবে, তাহলে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার পাঠাই দিতে হবে। তাহলে আমরা যদি লিখি NH4 প্লাস ডিভাইডেড বাই NH3, এটা হবে 10 টু দি পাওয়ার 2.25। তাহলে আমি যে ভ্যালুটা পাইছি এটাকে 10 টু দি পাওয়ার করে দিই, তাহলে 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 2.25। সো এটা আসে 177.83। আচ্ছা, 177.83 আসে। এখন ভাইয়া তুমি যেটা পাইছো
এটা হচ্ছে NH4 ডিভাইডেড বাই অ্যামোনিয়া। কি NH4 ডিভাইডেড বাই অ্যামোনিয়া, তোমাকে চাইছে অপোজিটটা অ্যামোনিয়া ডিভাইডেড বাই NH4। অতএব অ্যামোনিয়া ডিভাইডেড বাই NH4, এটাকে পুরো একটা হোল ব্র্যাকেট দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হবে 1 ডিভাইডেড ভাগ অ্যান্সার, তাহলে 1 ভাগ অ্যান্সার, তাহলে এটা আসে 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এখানে সম্ভবত মাইনাস 10 আছে, এটা মাইনাস 3 হবে, ঠিক আছে। তো 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটা হবে কারেক্ট অ্যান্সার। সো ব্যাপারটা বুঝার ছিল, অনেকভাবেই তোমাকে প্যাচে ফেলতে চাওয়া হয়েছে, বাট আশা করি তোমরা যারা ক্লাসটা করতেছো তারা ব্যাপারগুলো ধরতে পারছো, খুবই ঠান্ডা মাথায় ধরতে হবে ব্যাপারগুলো। ওকে, আমরা নেক্সট আরেকটাই চলে যাচ্ছি, সেটা হচ্ছে তোমরা যদি এরকম একটা জিনিস ফেস করতে, ধরো 10 টু দি পাওয়ার মাইনাস 10 আছে, তোমার ধরো মিলতেছে না, তখন কি করবা? যেহেতু মিলতেছে না তখন তুমি দাগাবা না অপশনে। এখন এখানে আমার যেহেতু এরকম একটা এ নাম্বার অ্যান্সার দেওয়া ছিল, তাই আমি ধরে নিলাম এটা 10 টু দি পাওয়ার মাইনাস 3 ছিল, ঠিক আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 3 এটা আমি ধরে নিচ্ছি। কিন্তু যদি তোমার এরকম থেকে মিলতেছে না কোনোভাবে, স্কিপ, কারণ এটা অ্যান্সার নেই। আর এত বড় ম্যাথতে অ্যান্সার নেই মানে এটা একটা ফাইন্ডিংস এখান থেকে নেওয়ার সুযোগ আছে। নেওয়ার সুযোগটা হচ্ছে এরকম যে ভাইয়া তুমি বড় বড় ম্যাথ করবা, টাইম লাগাবা, কিন্তু ওখানে দেখবা আবার হচ্ছে অ্যান্সার নাই। সো এটা দেখে তোমার টিচাররা অনেক সময় ইচ্ছা করে দেয়, এটা অনেকে হচ্ছে নার্ভটার কন্ট্রোল করতে পারে না, এত টাইম এখানে ইনভেস্ট করছো, শেষে অ্যান্সারও পাচ্ছ না। সো এই জায়গায় ডিমোটিভেট হয়ে যায়, পুরো এক্সামই খারাপ দিয়ে ফেলে, প্যানিক অ্যাটাক করে। সো এই জিনিসটা এখান থেকে যারা কোশ্চিন ব্যাংক সলভিং করতেছো তাদের এই জায়গাটা মাথায় রাখবা, তাইলে হচ্ছে তোমার এই জিনিসগুলো আর ভুল হবে না। ওকে, সো আমরা নেক্সটে আরেকটা জিনিসে যাচ্ছি, সেটা হচ্ছে এ সলিউশন হ্যাজ হাইড্রক্সিল আয়ন বলা আছে, আমাকে পিএইচ জানতে চাওয়া হয়েছে। সো এই ধরনের ম্যাথ আমি পারবো, এটা হচ্ছে তুমি করবা, নিজেরা করবা। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই তুমি এটা কেমিস্ট্রিওয়ালা গ্রুপে জানাই দিবা, ঠিক আছে। কেমিস্ট্রিওয়ালা গ্রুপ বা পেজে যাবা, যে যদি তোমার কোনো প্রবলেম হয় ইনবক্স করতে পারো, ভাইয়াকেও যদি ওখান থেকে রিস্ক করতে পারো, ভাইয়াকেও তুমি ডিরেক্টলি ইনবক্স করে দিতে পারো যদি তোমার প্রবলেম হয়। এটা হচ্ছে এটা HW থাকলো তোমার, কারণ এই ধরনের ম্যাথ আমি একটু আগে একটা করে দিচ্ছি। সো এটা তুমি নিজেরা করবা। ওকে, সো হাউ মেনি টাইমস will be the concentration of hydrogen ion in a solution decrease if its pH is changed from 2 to 5? আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবা, pH এর ভ্যালু 2 থেকে 5 এ নিয়ে যাওয়া হয়েছে। ব্যাপারটা এরকম, যদি pH এর ভ্যালু 2 থেকে 5 এ নিয়ে যাওয়া হয়, তাহলে তোমার হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন হাউ মেনি টাইমস ডিক্রিজ হবে, মানে কত গুণ কমে যাবে। সো ব্যাপারটা একটা জিনিস মাথায় রাখবা, তোমার যদি কখনো pH এর ভ্যালু বাড়ানো হয়, তাহলে লগের মধ্যে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা যেটা আছে সেটা হচ্ছে কমে যাবে, দুইটার ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো সেটাই বলা হয়েছে, পিএইচ এর ভ্যালু 2 থেকে 5 এ নিয়ে যাওয়া হয়েছে, তোমাকে কত হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমে গেছে। সো এটার একটা শর্টকাট হচ্ছে যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ডিক্রিজ হয়েছে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ডিক্রিজ বা ইনক্রিজ, যখন কমায় দিবে পিএইচ তখন ইনক্রিজ হবে, ডিক্রিজ হয়েছে, এটা মনে রাখবা 10 টু দি পাওয়ার বড় পিএইচ মাইনাস ছোট পিএইচ, বড় পিএইচ মাইনাস ছোট পিএইচ, বড় পিএইচ মাইনাস ছোট পিএইচ। তাহলে 10 টু দি পাওয়ার বড় পিএইচ কত 5, কোথায় 5, তাহলে 5 মাইনাস 2 ইকুয়ালস টু 10 কিউব, মানে 1000। তাহলে 1000 টাইমস এটা হচ্ছে কি হয়েছে, ডিক্রিজ হয়েছে, তাহলে 1000 টাইমস। ওকে, তো এটা মাথায় রাখবো, অবশ্যই এইভাবে আমরা ম্যাথটা সলভ করে ফেলবো। সো এটা হচ্ছে শর্টকাট ছিল। ওকে, নেক্সট আমাদের আরেকটা জিনিস, ইফ দ্য হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন অফ এ ফ্রুট জুস বলা আছে, পিএইচ কত, তাহলে পিএইচ সমান কি, এটাও করে দেওয়া কোনো ব্যাপার না, মানে ইচ্ছা নাই, মাইনাস লগ অফ 3.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। সো এটা জাস্ট তুমি ক্যালকুলেট করে ফেলবা, করলে দেবা ভ্যালু আসবে 1.48। এটা নিয়ে আর প্যারা খাওয়ার কিছু নাই। এ সলিউশন অফ কপার সালফেট ইজ অ্যাসিডিক, অ্যালকালাইন, নিউট্রাল আর অ্যামফোটেরিক। সো অ্যামফোটেরিক কথাটা মাঝে মাঝে থাকতে পারে, এটা মানে হচ্ছে উভধর্মী, এই কথাটা মনে রাখবা, মানে অ্যাসিড বেস উভয় ধর্মই শো করে। নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ, এটা তো জানো তুমি। ওকে, আর অ্যালকালাইন বা বেসিক, দুইটা কথাই থাকতে পারে। সো অ্যালকালাইন বা হচ্ছে অ্যালকাইল যদি কখনো কথাগুলো থাকে, সো তুমি এগুলোর সাপেক্ষে বুঝবা, এই জিনিসটা বোঝাচ্ছে ক্ষারীয়, ঠিক আছে, ক্ষারীয়। আর যদি অ্যাসিডিক থাকে এটা হচ্ছে অম্লীয়।
সো এই হচ্ছে তোমার মোটামুটি ব্যাপার। এখন এখানে কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে কপার সালফেট যে জিনিসটা, এটা আসলে অম্লীয় না ক্ষারীয় কেমনে বুঝবা, নাকি নিরপেক্ষ। সো তুমি এই জিনিসটাকে বিশ্লেষণ করবা, বিশ্লেষণ করলে তুমি দেখবা যে কপার যে অংশটা এটা আসছে কপার হাইড্রোক্সাইড থেকে, মানে এটার মাতৃযৌগ খুঁজে বের করবা। আর সালফেট যুক্ত যেটা এটা আসছে সালফিউরিক অ্যাসিড থেকে। আর তুমি যদি সিম্পলি চিন্তা করো তো কপার হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফিউরিক অ্যাসিড হচ্ছে স্ট্রং অ্যাসিড। কি স্ট্রং অ্যাসিড? যেই স্ট্রং অ্যাসিড যেহেতু এখানে অ্যাসিডটা যেহেতু স্ট্রং, তাহলে এই দ্রবণটা কি হবে, কপার সালফেটের দ্রবণটা হবে, যেহেতু অ্যাসিডটা স্ট্রং তাহলে কপার সালফেটের দ্রবণটা কি হবে, অ্যাসিডটা স্ট্রং বলে অ্যাসিডিক নেচারের হবে, ঠিক আছে, অম্লীয় নেচারের। সো এরকম ভাবে অনেক কিছুই আসতে পারে, আশা করি তোমরা হলো পারবা, এগুলা প্যারা হবে না, ঠিক আছে, এগুলো আশা করি প্যারা হবে না। যেমন তোমাকে যদি আমি দিই সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি এখান থেকে এই জিনিসগুলো বের করতে পারো। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড না, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে তো হবে না, তোমাকে হচ্ছে সল্ট দিতে হবে। তোমাকে ধরো আমি দিলাম ম্যাগনেসিয়াম সালফেট, সো ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে জিজ্ঞাসা করলাম এটা হচ্ছে কি নেচারের। তারপর আমি তোমাকে দিতে পারি যে অ্যালুমিনিয়াম সালফেট, ঠিক আছে, অ্যালুমিনিয়াম সালফেট, এটা দিয়ে তোমাকে আমি জিজ্ঞাসা করতে পারি এগুলো হচ্ছে কি নেচারের, এই লবণগুলো অম্লীয় নাকি ক্ষারীয়। সো তুমি এই জিনিসগুলো কিন্তু করতে পারবা। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু নিজে থেকে এই যে ভাঙবা, কোনটা এই ম্যাগনেসিয়ামের সাথে হাইড্রোক্সিল দিবা, আর এটা সালফেট কোথা থেকে আসছে, সালফিউরিক অ্যাসিড থেকে আসছে, তাহলে কোনটা শক্তিশালী সেটা অনুযায়ী তোমার হচ্ছে অ্যাসিডিক দা বেসিক হবে। ওকে, সো এই ধরনের পাবা সামনে, এগুলো করে ফেলবা। ওকে, নেক্সট আমরা দেখতেছি দ্য নাম্বার অফ হাইড্রোজেন আয়নস প্রেজেন্ট ইন 1 ml অফ সলিউশন হ্যাভিং পিএইচ এত। এইবার একটা মজার জিনিস পাইছি। এখন তোমাকে বলছে যদি কোনো দ্রবণের পিএইচ 13 হয়, পিএইচ যদি 13 হয়, তাহলে ওই দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা চাই নাই, হাইড্রোজেন আয়ন কতগুলো আছে, হাইড্রোজেন আয়ন কতগুলো আছে, নাম্বার অফ হাইড্রোজেন আয়ন, আবার বলছে কতগুলো শুধু না 1 ml এর মধ্যে কতটুকু আছে। ব্যাপারটা তাইলে আমরা চলো ধাপে ধাপে করি। পিএইচ 13, এখান থেকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ফার্স্টে বের করো। তাহলে আমরা জানি যে পিএইচ যদি 13 হয়, আর পিএইচ সমান আমরা জানি কি, আমি কিন্তু শর্টকাট একবারে বসায় দিতে পারতাম, বাট তোমাকে একটু বোঝাচ্ছি, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইকুয়ালস টু পিএইচ 13। তাহলে তুমি এখান থেকে ইজিলি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বের করতে পারো। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি, সেটা হচ্ছে এই যে লগের ভেতরকার কিছু একটা জিনিস তোমাকে বের করা লাগবে। তাহলে 10 টু দি পাওয়ার, আর এখানে একটা মাইনাস আছে, মাইনাসটাকে একবারে আউট করতে গেলে 10 টু দি পাওয়ার মাইনাস এই 13 কে কি লেখা যায়, পিএইচ, 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ। তাহলে তোমাকে যদি আমি কখনো একটা শর্টকাট লিখে দিচ্ছি, যদি কখনো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ডিরেক্ট বের করতে বলে, তাহলে শর্টকাট বসাবো হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ, ঠিক আছে। যদি তোমাকে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা ডিরেক্টলি কখনো বের করতে বলে, লিখবা 10 টু দি পাওয়ার মাইনাস পিওএইচ। তাহলে এখান থেকে ডিরেক্ট তুমি যখন পিএইচ 13 ছিল, তুমি ডিরেক্ট লিখতে পারতা যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ, মানে মাইনাস 13। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 13, তাহলে এটা ভ্যালু আসে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 13। এটার আবার কি ভ্যালু আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 13 তো 10 টু দি পাওয়ার মাইনাস 13ই। দেখছো, তোমাদের সাথে ম্যাথ করতে করতে ভাইয়ের মাথাও গেছে হ্যাং হয়ে। আচ্ছা ঠিক আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 13। তো এই যে 13, এখন প্রশ্ন হচ্ছে এটার ইউনিটটা কি, এটার ইউনিট হচ্ছে ঘনমাত্রা, মানে মোল পার লিটার বা মোলারিটি। হ্যাঁ, তো এইটা হচ্ছে মোল পার লিটার। তাহলে একটা স্বাভাবিক কথা চিন্তা করো যে 1 লিটার মানে 1000 ml, আমাকে 1 ml এ নিতে হবে, তাহলে 1000 ml এ আছে এত মোল। চিন্তা করো, এই যে 1 লিটারে আছে অত মোল, নিচেরটা তো 1 ধরা হয়, তাহলে 1 লিটার মানে কি 1000 ml এ হাইড্রোজেন আয়ন আছে কতটুকু, 10 টু দি পাওয়ার মাইনাস 13 মোল। এখন আমাকে কিন্তু মোল নিলে হবে না, আমাকে নিতে হবে কতগুলো নাম্বার অফ হাইড্রোজেন আয়ন। ভাইয়া 1 মোলে কত নাম্বার থাকে, অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে ইকুয়াল টু তোমার লেখা যায় 10 টু দি পাওয়ার মাইনাস 13 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, মানে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টা। এখন আমাকে যদি 1 ml বের করতে বলে, অতএব 1 ml কয়টা আছে, 1 ml হাইড্রোজেন আয়ন আছে, যে ওইটাকে জাস্ট 1000 দ্বারা ডিভাইড করে দাও, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 13 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 1000, মানে এই হচ্ছে তোমার ভ্যালু। সো এটা মোটামুটি তুমি হাতেই করতে পারবা, বাট হাতে আমি এখন আর করবো না, যেহেতু আমাদের হাতে ক্যালকুলেটর আছে, বদ অভ্যাস। 0.623 10 টু দি পাওয়ার হচ্ছে 23 ডিভাইডেড বাই 1000। সো এটা আসবে ভাইয়া, যদি আমরা এটা ইএনজি তে কনভার্ট করি, 60.23 ইন্টু 10 টু দি পাওয়ার 6,
তো 60 তো নাই, তাহলে হচ্ছে 60 এদিকে একটা দশমিক সরাই আনো, তাহলে ওইদিকে একটা 10-এর পাওয়ার বাড়াই দাও, তাহলে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে এটা 6.023 10 টু দি পাওয়ার 7, ঠিক আছে। সো এটা এমনিতেই করা যায়, তো কিভাবে দেখো 10 টু দি পাওয়ার -13 আর 23, তো আলটিমেটলি এটা আসে 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 10, আর এটা 10 কিউব ছিল, ভাগ আকারে থাকলে সেটা হচ্ছে বিয়োগ হয়ে যায়, তাহলে 10 টু দি পাওয়ার 10 মাইনাস 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 7, ঠিক আছে। সো এটা এমনি করা যায় তো, বাট তোমাদেরকে আমি এটা বুঝাইলাম যে তোমার হাতে এখন ক্যালকুলেটর আছে, হাতে ক্যালকুলেশন করতে যদি টাইমটা কম বেশি লাগে, তাহলে আমি কেন ক্যালকুলেটর দিয়ে দ্রুত চাপবো? ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের এটা একটা সুবিধা, ওকে। সো কিন্তু হাতে ক্যালকুলেশন জানা লাগবে কিন্তু, হ্যাঁ, কারণ ভার্সিটিতে কিন্তু হাতে ক্যালকুলেশন লাগবে, অনেক সময় ক্যালকুলেটর থেকে ফাস্ট করা যায় হাতে ক্যালকুলেশনে, সো এই জিনিসটা মাথায় রাখবো, ওকে। এখন বলছে দ্য স্টেটমেন্ট অ্যাবাউট এক্সোথার্মিক অ্যান্ড এন্ডোথার্মিক রিয়াকশন কোনটা কারেক্ট, কোনটা হচ্ছে কারেক্ট। সো এখানে দেখো অনেক কিছুই বলা আছে, বাট তুমি যদি একটু বি নাম্বারের দিকে তাকাও, বলছে ইন অ্যান এন্ডোথার্মিক রিয়াকশন এনার্জি ইজ রিলিজড when এটা বাউন্ড না, এটা বন্ড ফর্ম, আর বাট মোর এনার্জি ইজ ইউজ টু ব্রেক বন্ডস। সো মনে রাখবা কোনো একটা জায়গায় যদি বন্ডকে ব্রেক করা লাগে এনার্জি দেওয়া লাগবে। দুইজন একসাথে আছে, ভাঙতে চাও, কি করা লাগবে? বাইরে থেকে বন্ড ব্রেক করার জন্য শক্তি দেওয়া লাগবে, দুইজন একসাথে অনেক বেশি শক্তি, তুমি এটাকে ভাঙতে চাচ্ছ, বাইরে থেকে এনার্জি দেওয়া লাগবে, আর যখন এই বন্ডটা ভেঙে যাবে তখন এনার্জিটা রিলিজ হবে। এটা একটা ইউনিভার্সাল রুল মনে রাখবা। তাহলে এনার্জি ইজ রিলিজড হোয়েন বন্ড ফর্ম, যখন বন্ডটা ফর্ম হয়ে যাবে, দেখো বন্ড যখন ফর্ম হবে তখন কি ওদের অনেক শক্তি হয়েছে, এই শক্তি অতিরিক্ত শক্তি কি হবে? সেটা রিলিজ করে দিবে। আর যখন বন্ডটা কি হবে? বন্ডটা যখন ভাঙতে হবে, এই বন্ডটা যখন গড়ে গেছে এবার ভাঙতে হবে, বাইরে থেকে ভাঙতে গেলে বাইরে থেকে শক্তি দেওয়া লাগবে। সো এই জিনিসটাই হচ্ছে কারেক্ট, ঠিক আছে। বাকিগুলো দেখবা মিলবে না। আমি তাহলে একটা সিম্পল কথা বলি যে যদি তোমার কোনো বন্ড ভাঙতে হয় তাহলে শক্তি দেওয়া লাগবে, আর যদি কোনো বন্ড ফর্ম হয় তাহলে ওখানে শক্তি উৎপন্ন হয়, উৎপন্ন শক্তি কি ওরা রেখে দিবে না, উৎপন্ন শক্তিটা ওরা নির্গত করবে, ওরা রিলিজ করবে, ঠিক আছে। রিলিজ কথাটা থাকবে। সো এই জিনিসটা দেখবা, এটাই হবে কারেক্ট অ্যান্সার, ওকে। সো এটা the heat of combustion of ethane is এত, the heat of the reaction when 3 গ্রাম of ethane is burned completely। অনেক কিছুই বুঝবা না হয়তো, আমি একটু বুঝাই দিই। এটা আবার শর্ট সিলেবাসের বাইরে এনথালপি পার্ট থেকে আসছে। the heat of combustion মানে আমরা কম্বাসন মানে হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে কিছু পোড়ানো, এটাকে যদি সোজা বাংলা কথায় বলো দহন তাপ। দহন মানে বুঝো না, অক্সিজেনের উপস্থিতিতে হাইড্রোকার্বন বা যে কোনো কিছুকে পোড়ানো। সো তাহলে হিট অফ কম্বাসন মানে দহন তাপ বলা আছে। ইথেনের দহন তাপ কত বলা আছে? ইথেনের দহন তাপ বলা আছে 337 কিলো ক্যালোরি, -337 কিলো ক্যালোরি। মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? এক্সোথার্মিক, তাপ উৎপাদী, তাই ডেল্টা এস এর ভ্যালু নেগেটিভ হচ্ছে, ঠিক আছে। দহন তাপ তার মানে তাপ উৎপাদী, নেগেটিভ, ওকে। সো আমাকে বলছে হিট অফ দ্য রিয়াকশন হোয়েন 3 গ্রাম অফ ইথেন ইজ বার্ন কমপ্লিটলি। যদি আমাকে বলছে যে আমার যদি ইথেনের দহন তাপ এত হয়, 3 গ্রাম ইথেনের তাপ কত? 3 গ্রাম ইথেন যখন আমি পোড়াবো তখন কতটুকু তাপ উৎপন্ন হবে, ব্যাপারটা এরকম। তাইলে আমরা একটু ইথেন থেকে, আমরা রিয়াকশন না লিখলেও হবে, বাট একটু দেখাই দিই। ইথেন হচ্ছে C2H6, তোমার সুবিধার জন্য পাশে আবার বলে দিছে। সো ইথেন কি করছি? দহন তাপ মানে অক্সিজেনের উপস্থিতিতে পোড়াইছি। ইথেন কি হাইড্রোকার্বন না? আমরা জানি, লিখে নাও খাতার মধ্যে, হাইড্রোকার্বনকে হচ্ছে পোড়াইলে, অক্সিজেনের উপস্থিতিতে পোড়াইলে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর একটা হচ্ছে পানি। হাইড্রোকার্বনকে পোড়াইলে কার্বন ডাইঅক্সাইড আর পানি পাওয়া যায়। এখন চিন্তা করো, তোমাকে সমতা করা লাগবে, কারণ দেখা লাগবে ইথেন আবার ডাবল ডাবল হচ্ছে কিনা। তো সমতার সিস্টেম হচ্ছে কার্বন আগে মিলাও, কার্বন হচ্ছে 2টা, এখানে আছে 1টা, দাও 2। হাইড্রোজেন মিলাও, হাইড্রোজেন কয়টা? 6টা, এখানে আছে 2টা, দাও 3, 6টা হয়ে গেছে। এবার অক্সিজেন মিলাও, অক্সিজেন হয়ে গেছে 2 2 4টা, 2 2 4টা, একটু চিন্তা করো, অক্সিজেন হয়ে গেছে কয়টা? 2 2 4টা, আর এখানে হয়ে গেছে হচ্ছে 4 আর 3 7টা। তাহলে 7টা অক্সিজেন মিলাইতে গেলে কি করা লাগবে? তাহলে এখানে একটা 7 দেওয়া লাগবে, 7 দিলে তো আবার 14টা হয়ে গেছে। তো এখন কি করা লাগবে? একটা নিচে 2 দ্বারা ভাগ করা লাগবে। তাহলে 2 2 কেটে গেল, 7টা অক্সিজেন, এপাশে 7টা অক্সিজেন, 2টা কার্বন, এই যে 2টা কার্বন, এই যে 3টা 6টা হাইড্রোজেন, এই যে 6টা হাইড্রোজেন, ঠিক আছে। এখন চিন্তা করো, তাহলে তুমি এই যে এখানে ইথেনের ভরটা চিন্তা করো, 12 12 24, কার্বনের 12, 12 2 24 আর 6 30, হাইড্রোজেনের 6, তাহলে এখানে 30 গ্রাম। তাহলে 30 গ্রাম যদি তুমি 30 গ্রাম ইথেনকে যদি পোড়াও তাহলে তাপ কত পাচ্ছ? 30 গ্রাম ইথেনকে পোড়াইলে তাপ কত পাচ্ছ? -337 কিলো ক্যালোরি। তোমাকে এখন বলছে ভাইয়া 3 গ্রাম পোড়াইলে কত পাবা? 3 গ্রাম পোড়াইলে তুমি পাবা হচ্ছে
খুবই সোজা হিসাব ভাই, 10 ভাগ হয়েছে, 30 থেকে 3 আসতে 10 ভাগ করা লাগছে, মানে এই ভ্যালুটা 10 দিয়ে ভাগ করবা, হাতে ক্যালকুলেশনের সিস্টেম আর কি। তো এটা আসে এত, আমি আর এখন করতেছি না, 337 মাইনাস 337 ইন্টু 3 ডিভাইডেড বাই 30। সো আলটিমেটলি এটা আসে হচ্ছে 10, তো 10 দ্বারা ভাগ করলে এটা আসে মাইনাস 33.7 কিলো ক্যালোরি, ঠিক আছে। সো এটা হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, আশা করি বুঝতে পারছি। তো মাইনাস 33.7 কিলো ক্যালোরি। এই কোশ্চেনটা আরো পেঁচানো যাইতো, অক্সিজেনের সাথে তোমার সম্পর্ক বের করতে দিতে পারতো, বা এখান থেকে ইথেনের সাথে কার্বন ডাইঅক্সাইড বা পানির কোনো রিলেশন আসতে পারতো। সো তুমি যদি ইকুয়েশনটা বুঝো, তুমি যদি ইকুয়েশনটা সমতাকরণ সহ বুঝো, তাহলে কি আর প্যারা, তাইলে আর কোনো প্যারাই নাই, ঠিক আছে। তাইলে কিন্তু তুমি সবই পারবা। সো তোমার যদি ইথেনের জায়গায় এখন থাকে প্রোপেন, সো প্রোপেনকেও সেম ভাবে অক্সিজেন দিয়ে তাপ দিবা, কার্বন ডাইঅক্সাইড আর পানি পাবা, সমতাটা হয়তো চেঞ্জ হবে, 3 এখানে 2 এখানে 3 হইতো, তাহলে এখানে একটা 3 হইতো, ওখানে হয়তো একটু চেঞ্জ আসতো, ওখানে হয়তো 3 জায়গায় 4 হইতো। তো এগুলো নিজেরা একটু প্র্যাকটিস করবো অবশ্যই, ঠিক আছে। এইগুলো ধাঁচ থেকে বোঝা লাগবে যে কি কি কোশ্চেন আসতে পারে, হ্যাঁ। তো আমরা বুঝতে পারছি। নেক্সট আমাদের বলছে ইন সাম এন্ডোথার্মিক রিয়াকশন, এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে মানে তাপ হারি, এন্ডোথার্মিক মানে কি তাপ হারিয়ে। দেখছো এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক যদি না বুঝো তাহলে কত টাফ। এন্ডোথার্মিক রিয়াকশন পি থেকে কিউ হয়েছে, অ্যাক্টিভেশন এনার্জি বলা আছে 60 কিলোজুল পার মোল, অ্যাক্টিভেশন এনার্জি বলা আছে ই এর ভ্যালু বলা আছে 60 কিলোজুল পার মোল, এন্ড রিয়াকশন এনথালপি বলা আছে 20 কিলোজুল পার মোল। রিয়াকশন এনথালপি কি 20 কিলোজুল পার মোল। সো রিয়াকশন আমাদের কি বলা আছে, অ্যাক্টিভেশন এনার্জিটা বলা আছে, অ্যাক্টিভেশন এনার্জি বলা আছে, আর রিয়াকশন এনথালপি বলা আছে 20 কিলোজুল পার মোল, মানে বিক্রিয়া এনথালপি 20 কিলোজুল পার মোল। সো ইন ইটস অপোজিট রিয়াকশন, এটা যদি এন্ডোথার্মিক হয়, অপোজিট রিয়াকশন হবে এক্সোথার্মিক, অপোজিট রিয়াকশন হবে এক্সোথার্মিক। তাহলে এক্সোথার্মিক রিয়াকশনে এটা যদি আমার হচ্ছে রিয়াকশন এনথালপি 20 কিলোজুল পার মোল হয় পজিটিভ, তাহলে এক্সোথার্মিকে ডেল্টা এইচ এর ভ্যালু কি হয় ভাইয়া, নেগেটিভ হয়। তাহলে নেগেটিভ, এটা হবে নেগেটিভ 20 কিলোজুল পার মোল, ঠিক আছে, নেগেটিভ 20 কিলোজুল পার মোল। সো বলছে আমাদের এক্সোথার্মিক রিয়াকশন বা অপোজিট রিয়াকশনের ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভেশন এনার্জিটা কত হবে ভাইয়া। অ্যাক্টিভেশন এনার্জি আমার বলা আছে কত 60, আর রিয়াকশন এনথালপি কত আছে -20, তাহলে 60 আর -20 আলটিমেটলি নেট ফলাফল কত আসে 40 কিলোজুল পার মোল, ঠিক আছে। এইভাবে জাস্ট শর্টকাটে আমি করে নিলাম, অনেক থিওরি অনেকভাবে এটা চিন্তা করা যায়। সো আমাদের অ্যান্সার কি হবে 40 কিলোজুল পার মোল। ওকে, আমরা বুঝতে পারছি আশা করি। বা তুমি এটা এইভাবে চিন্তা করতে পারো যে এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে কি হবে, অলরেডি একটা হিট প্রডিউস হবে, যে হিটটা প্রডিউস হবে মানে যে হিটটা থাকবে ওই হিটটা তো তার আর অতিক্রম করা লাগতেছে না। মানে অ্যাক্টিভেশন এনার্জি মানে কি, অ্যাক্টিভেশন এনার্জি মানে হচ্ছে আমাকে রিঅ্যাক্টেন্ট থেকে প্রোডাক্টে যাইতে, এটা ধরো আমার একটা গ্রাউন্ড স্টেট, এই সাইডে ধরো আমার বিক্রিয়ক মানে রিঅ্যাক্টেন্ট, এই সাইডে মনে করো আমার প্রোডাক্ট। সো আমাকে এই রিঅ্যাক্টেন্ট থেকে প্রোডাক্টে যাইতে গেলে কতটুকু শক্তির বাধা অতিক্রম করা লাগতেছে, এই যে এই উপর থেকে এই গ্রাউন্ডের নিচ পর্যন্ত তুমি যদি একটা রেখা টানো, যতটুকু ভ্যালু পাচ্ছ এটাই তোমার অ্যাক্টিভেশন এনার্জি। সো আমাদের এক্সোথার্মিকে কি হচ্ছে, অলরেডি 20 আমার আছে, তার মানে তোমার এখন ধরো এই প্রোডাক্ট থেকে এখানে আসা লাগছে অলরেডি 20 ধরো আগে থেকে প্রিজার্ভ, ঠিক আছে, 20 অলরেডি আছে, তাহলে বাকি আর 60 মধ্যে কতটুকু আসা লাগতেছে 40। সো এইভাবে তুমি চিন্তা করতে পারো ব্যাপারটা, মানে এটা জাস্ট একটা তোমাকে ভিজুয়ালাইজেশন দিলাম, অলরেডি এটা কিন্তু একদম এক্সাক্ট ফিগার না। আরেকটা চিন্তা করতে পারো, ওই যে মাইনাস হবে 60 - 20 40। ওকে, সো আমরা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছি। নেক্সট আমাদের হচ্ছে আরেকটা ব্যাপার, এইটা হচ্ছে তোমাদের এইগুলো একটু প্যারা হইতে পারে এই রিজনে, আমি আবার বলতেছি এই রিজনে, কারণ হচ্ছে এগুলো শর্ট সিলেবাসে ছিল না। ওকে, সো আমি তোমাকে যতদূর পারা যায় সবগুলো সলভ করছি এক্সপ্লেনেশন সহ। অবশ্যই তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করবে, এগুলো প্র্যাকটিস করে যাবা, আসতে পারে। আচ্ছা, আমাদের একটা রিয়াকশন দেওয়া আছে, এই রিয়াকশনের ক্ষেত্রে দেখো আমাদের 9-10 এর ম্যাথ আর কি, দিস রিয়াকশন অকার্স উইথ এন্ডোথার্মিক বন্ড ডিসোসিয়েশন। এন্ডোথার্মিক মানে এটা হচ্ছে তাপহারি, ওকে, and exothermic bond formation, endothermic আর exothermic দুইটা, this reaction occurs with endothermic bond dissociation and exothermic bond formation, মানে এই রিঅ্যাকশনটা এন্ডোথার্মিক বন্ড মানে তাপহারি প্রক্রিয়ায় ভেঙে যায়, এই যে ডিসোসিয়েশন হয় মানে তাপহারি প্রক্রিয়ায় ভেঙে যায়, এবং এইখানে যে বন্ধনটা যে ভেঙে যায়, উৎপাদ ভেঙে যাচ্ছে, বিক্রিয়কে বন্ধন ফর্ম হচ্ছে, এই বন্ধনটা ফর্ম হচ্ছে এক্সোথার্মিক বন্ড ফর্মেশন, মানে তাপহারি প্রক্রিয়ায় বন্ডটা ফর্ম হচ্ছে। মানে ব্যাপারটা এরকম যে তুমি যদি বন্ধন ভেঙে যায় তাহলে তোমাকে কি দেওয়া লাগে, ওখানে তাপ দিয়ে ভাঙা লাগে,
তাপ দেওয়া মানে তাপ হারি, তাহলে বন্ধন ভাঙতে গেলে সেটা হচ্ছে তাপ হারি। আর বন্ধন যখন তৈরি হয় সেখানে শক্তি উৎপন্ন হয় না, এই শক্তিটা সে কি রিলিজ করে। উৎপন্ন মানে কি, উৎপন্ন মানে হচ্ছে প্রডিউস করা, মানে উৎপন্ন, তাপ উৎপাদিত। তাহলে বন্ড যখন তৈরি হয় তখন আমাদের হচ্ছে এক্সোথার্মিক প্রক্রিয়ায় হচ্ছে এইটাই। সো আমাকে বলছে এই যে রিঅ্যাকশনটা দেওয়া আছে, এই রিঅ্যাকশনের ক্ষেত্রে ডেল্টা এইচ এর ভ্যালুটা কত হবে। এখন এই জন্য তোমার বিভিন্ন বন্ড টন্ড ভাঙছে এগুলো তোমার বোঝা লাগবে, বিভিন্ন বন্ড টন্ড গড়ছে এটা বোঝা লাগবে। তোমার বিভিন্ন বন্ডের ভ্যালুগুলো দেওয়া আছে, সিএইচ, সিসিএল, সিএলসিএল আর হচ্ছে এইচসিএল, এই বন্ডগুলোর এনার্জি কত সেগুলো কিন্তু এখানে বলা আছে। দেখো এই যে ভ্যালুগুলো বলা আছে। তো আমরা তাহলে ম্যাথটা শুরু করি। আমাদের ম্যাথটা করার জন্য বুঝতে হবে কি কোন কোন বন্ধন ভাঙছে আর কোনটা কোনটা গড়ছে। দেখো সিএইচ টু সিএল এটাকে কিভাবে লেখা যায়, কার্বন মাঝে আছে, কার্বনের হাত হচ্ছে 4টা, তাহলে এখানে আমি হাইড্রোজেন দিলাম, এখানে আমি হাইড্রোজেন দিলাম, এখানে সিএইচ টু সিএল, এটা ভুল আছে, CH3Cl হবে, এটা CH3Cl, তার মানে হাত মিলতেছে না তো, এটা হচ্ছে H, এটা হচ্ছে Cl, ঠিক আছে। এবং এই ক্লোরিনকেও ভেঙে তুমি লেখো এরকম ক্লোরিন ক্লোরিন। এরপরে তুমি দেখো এটা হচ্ছে উৎপাদ না, এটা হচ্ছে বিক্রিয়ক অংশ। এবার তুমি উৎপাদের অংশে যাও। উৎপাদে কি হয়েছে, CH2Cl, মানে একটা হাইড্রোজেনের সাথে বন্ড ঠিক আছে, এই যে ধরো এটা ঠিক আছে, এটা সেম আছে, CH2 এই হাইড্রোজেনের সাথে এটা সেম আছে, বাট এই যে H, এই H এর জায়গায় হয়ে গেছে একটা ক্লোরিন, তার মানে তোমার বন্ড এইটা হচ্ছে CH ছিল, এটা কি ছিল CH, এটা কি ছিল ভাইয়া CH, এখন এটা কি হয়ে গেছে, এখন এটা হয়ে গেছে ভাইয়া Cl, তার মানে এই বন্ডটা ভাঙছে, উৎপাদে ভাঙছে, বিক্রিয়কে ভাঙছে, এই বন্ডটা গড়ছে। আবার দেখো, আবার যদি খেয়াল করো না, এই CCl ঠিক আছে, এই CCl তো আগেই ছিল, এটা তো আগেই ছিল, এটা এখনো আছে। এবার চিন্তা করো এইটা, এবার চিন্তা করো ClCl ছিল, এখান থেকে পাশে তৈরি হয়েছে কি HCl, তাহলে এই যে H আর Cl, তাহলে চিন্তা করো এই বন্ডটা কি আর আছে, এই যে CCl বন্ধন এটা ভাঙছে, আর এই HCl তো ছিল না, নতুন করে গড়ছে, তাহলে আলটিমেটলি এই হচ্ছে অবস্থা। তাহলে তোমরা অলরেডি জানো যে ডেল্টা H সমান কি, বিক্রিয়কের বন্ধন ভাঙার জন্য, বন্ধন ভাঙলে বিক্রিয়কের বন্ধন ভাঙার জন্য তোমাকে যে শক্তিটা দেওয়া লাগবে, হ্যাঁ সেই শক্তিটা, তাহলে বিক্রিয়কের কে ভাঙছে, বিক্রিয়কের ভাঙছে CH, তার মানে হচ্ছে CH বন্ড কয়টা ভাঙছে, একটা, প্লাস আর কি ভাঙছে, Cl বন্ড কয়টা ভাঙছে, একটা, এটা বিক্রিয়কের অংশ, মাইনাস উৎপাদের কে গড়ছে, গড়ার ফলে নির্গত শক্তি, উৎপাদের গড়ছে হচ্ছে কার্বন আর ক্লোরিন কয়টা গড়ছে, একটা, প্লাস কয়টা গড়ছে HCl, কয়টা গড়ছে, একটা। এবার তুমি জাস্ট এই ভ্যালুগুলো বসাই দাও, সো কার্বন আর হাইড্রোজেনের ভ্যালুটা কত, কার্বন আর হাইড্রোজেনের ভ্যালু ওখান থেকে ভালো করে দেখে বসা, প্রথমটা 430 প্লাস কার্বন আর ক্লোরিনের বন্ধন কত, থার্ডটা সেটা হচ্ছে 243, মাইনাস কার্বন ক্লোরিনেরটা কত, কার্বন ক্লোরিনেরটা হচ্ছে সেকেন্ডটা 328 আর এটা 433, 328 প্লাস 433, সো এটা আলটিমেটলি কত আসে, আমি কিন্তু অনেক বুঝাই করাচ্ছি, তুমি এটা জাস্ট দেখবা, ক্যালকুলেটরে খাটাখাট অ্যান্সার করবা, ঠিক আছে। সো 430 প্লাস 243 মাইনাস 328 প্লাস 433, সো এই ভ্যালুটা আসে -88, তো -88 দেখবা। আবার এখানে খেয়াল করবা যে এখানে কিলোজুল পার মোলে ছিল, এখানে আবার জুল টুল দেওয়া আছে কিনা, কিলোজুলে আছে, তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝছো ব্যাপারটা, আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট আমাদের বলছে at 710 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অ্যান্ড ফিক্সড ভলিউম হিট অফ রিয়াকশন অফ দ্য ফলোইং রিয়াকশন। সো আমাদের 710 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং ফিক্সড ভলিউমের ক্ষেত্রে, ফিক্সড ভলিউমে হিট অফ রিয়াকশন অফ দ্য ফলোইং রিয়াকশন বলছে এইটা। ওকে, সো আমাদের একটা ডেটা মিসিং মনে হচ্ছে, না ওকে, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের 17 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং ফিক্সড ভলিউমে হিট অফ রিয়াকশন অফ দ্য ফলোইং রিয়াকশন, মানে এই যে ফলোইং রিয়াকশন, এই যে এই রিয়াকশনের ক্ষেত্রে তোমার হিট অফ রিয়াকশনটা বলা আছে -122.55 কিলোজুল। ওকে,
সো আমাকে বলছে হোয়াট ইজ দ্য হিট অফ রিয়াকশন অ্যাট ফিক্সড প্রেসার। সো এই যে ফিক্সড প্রেসারে আমাদের এনার্জি কি হয় সেটা আমরা একটু দেখে নিই, যে ফিক্সড প্রেসারে এনার্জি কিউপি ইকুয়ালস টু যেটা হয় কিউভি, মানে ফিক্সড আয়তনে যে ফিক্সড ভলিউমে যে এনার্জিটা আছে রিয়াকশনের সেইটা প্লাস ডেল এন আর টি, ঠিক আছে। এই হচ্ছে তোমার সূত্রটা একটু মনে রাখবো। এখন কিউপি আমার তো বের করতে হবে, ফিক্সড প্রেসারে আমাদের হচ্ছে হিট অফ রিয়াকশন বা ডেল্টা ইজ বা এনার্জিটা কত হবে, সেটা হচ্ছে ফিক্সড আয়তনের এনার্জিটা কত -122.5। ভালো করে দেখো কিলোজুল, নাহলে ভুল করবা। এবার ডেল্টা এন মানে কি জানো? ডেল্টা এন মানে জানো এই যে রিয়াকশনটা আছে, এই রিয়াকশনের ডেল্টা এন সমান কি উৎপাদ মাইনাস বিক্রিয়ক, এই রিয়াকশনের ডেল্টা এন মানে কি উৎপাদ কত, উৎপাদের গ্যাসীয় অণু কত 1 মোল, মাইনাস বিক্রিয়ক কত, এটা গ্যাস আছে হাফ, দেখো গ্যাস আছে হাফ আর এটা সলিড, তাহলে সলিড বাদ, তোমার গ্যাস আছে কত হাফ, তাহলে উৎপাদে কত 1 মাইনাস বিক্রিয়কে হাফ, তাহলে উৎপাদ মাইনাস বিক্রিয়ক, তাহলে আলটিমেটলি ডেল এন এর ভ্যালু হাফ, তাহলে এখানে ডেল এন এর ভ্যালু বসাবো হাফ, ঠিক আছে। আর এর ভ্যালু কত বসাবো ভাইয়া? আর এর ভ্যালু আমরা জানি এসআই ইউনিটে 8.314 জুল পার মোল পার কেলভিন, তাহলে তুমি এখানে বসাও 8.314, এটা কিন্তু জুল পার মোল পার কেলভিন। এখন তুমি এখানে দেখো তোমার এনার্জি যেটা সেটা কিলো জুলে, তাহলে তুমি আর এর ভ্যালু জুল পার মোলে বসাইলে হবে, কিলো জুলে নিতে হবে। তাহলে জুল থেকে কিলো জুল কি, জুল ছোট ইউনিট, কিলো জুল বড় ইউনিট, তাহলে ছোট থেকে বড় মানে 10⁻⁻3, মানে তোমার 1 জুল সমান 1 কিলো জুল সমান মানে কি 1000 জুল না, 10 কিউব জুল না। সো এখান থেকে আর কি উল্টা দিকে আসছো 10⁻⁻3, আর টি এর ভ্যালু 17 ডিগ্রি, মানে 17 + 273 290 কেলভিন। সো এখান থেকে যা ভ্যালু আসে ভাইয়া তাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটা আসবে হচ্ছে -121.344, -121.344। সো এটা হবে কারেক্ট অ্যান্সার, বুঝছো? সো এই হচ্ছে তোমার নিয়মটা, সূত্রটা মনে রাখবা। সো আমাদের মোটামুটি এটাই ছিল আমাদের ফার্স্ট অংশটা, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তনের অংশটা। আমরা এখন যে অংশটায় যাব সেটা হচ্ছে কর্মমুখী রসায়ন। সো একটু বলে রাখি, কর্মমুখী রসায়নে একদম এক্সাক্ট আলাদা করে টাইপ ওয়াইজ কোশ্চেন দেওয়া টাফ। এখন কর্মমুখী রসায়নে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু রসায়নের অন্যান্য চ্যাপ্টারেও রেলেভেন্ট, অন্যান্য চ্যাপ্টারেও তুমি ধরতে পারো, বাট কর্মমুখী রসায়নের কিছু না কিছু কনসেপ্ট এখানে আছে, তাই এটা দেওয়া হয়েছে। ওকে, সো জিনিসগুলো মাথায় রাখবো। কর্মমুখী রসায়ন এমন হইতে পারে তোমার আরেকটা ক্লাসে কর্মমুখী রসায়নের কিছু কোশ্চেন অ্যাড হয়ে গেছে, হইতেই পারে। যাই হোক, তোমাকে মোটামুটি টাইপটা আইডেন্টিফাই করে পড়া লাগবে। কর্মমুখী রসায়ন থেকে আমি যেটা বলে দিব তোমাদের, যেহেতু শর্ট সিলেবাসে 2টা পার্ট আছে, একটা হচ্ছে প্রিজারভেটিভস আর একটা আছে হচ্ছে ভিনেগার। এই দুইটা একদম মানে ছাতা বলে না, ওই যে ঝাঁঝরা করে ফেলা বলে না, একদম ঝাঁঝরা করে ফেলে পড়া লাগবে, ঠিক আছে। আর বাকিগুলো সম্পর্কে আইডিয়া যদি নিতে পারো ভালো, না নিতে পারলে বাদ দিয়ে দেওয়া লাগবে, কিছু করার নাই। যেমন প্রিজারভেটিভস এর মধ্যে আমাদের যে জায়গাগুলো আছে, প্রিজারভেটিভস 2 টাইপস হয়, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে কৃত্রিম। মানে ন্যাচারাল আর একটা হচ্ছে ন্যাচারাল মানে প্রাকৃতিক, আর একটা হচ্ছে কৃত্রিম। সো প্রাকৃতিক আর কৃত্রিম যেটা আছে, প্রাকৃতিকের মধ্যে যে আমাদের সরিষার তেল, খাদ্য লবণ, চিনি, মানে সুক্রোজ, এই টাইপের বিভিন্ন টাইপসের আছে, যে এটা হলো প্রাকৃতিক। আর কৃত্রিমের মধ্যে আবার 3টা করে ভাগ আছে, অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি মাইক্রোবিয়াল আর কিলেটিং এজেন্ট। এই যে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি মাইক্রোবিয়াল, কিলেটিং এজেন্ট, এইগুলোর মধ্যে দেখবা বিভিন্ন রকম কাহিনী আছে। যেমন অ্যান্টি মাইক্রোবিয়ালের আবার অনেকগুলো উদাহরণ আছে। অ্যান্টি মাইক্রোবিয়ালে কি আছে? সোডিয়াম, পটাশিয়াম সরবেট, তারপরে হচ্ছে বেনজোয়িক অ্যাসিড, ঠিক আছে। এরকম বেশ কিছু উদাহরণ, সালফার ডাইঅক্সাইড, এই যে এক্সাম্পলগুলো আছে এগুলো মাস্ট জানা লাগবে। অ্যান্টিঅক্সিডেন্টে কি আছে? অনেকগুলোই আছে। অ্যান্টিঅক্সিডেন্টে অনেক উদাহরণ আছে তোমাদের, ঠিক আছে। তারপরে কিলেটিং এজেন্টে ইডিটিএ আছে। তো এই যে ইডিটি এর সংকেতটা কি, ইডিটিএ আসলে কি জিনিস, ইথিলিন ডাইমিন টেট্রাঅ্যাসিটেট, এই যে জায়গাগুলো, এগুলো অবশ্যই ভালো মতন পড়া লাগবে, ঠিক আছে। অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে অনেকগুলো উদাহরণ আছে আমাদের, বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, এগুলোর ফুল ফর্ম কি, এগুলো দেখতে কেমন হয়, যদি কোনো সময় আঁকিটাকে দিয়ে দেয় ছোটখাটো যদি আসে, যেমন ইঞ্জিনিয়ারিং এ এগুলো ইম্পর্টেন্ট। সো এই যে জিনিসগুলো ভাইয়া মাস্ট একটু দেখে যাইও, হ্যাঁ, আমি বারবার বলে দিচ্ছি। আর ভিনেগার পার্ট থেকে মাস্ট 2টা পদ্ধতিতে তৈরির রিয়াকশনগুলো পড়া লাগবে, টেম্পারেচার প্লাস প্রভাবক সহ, ঠিক আছে। টেম্পারেচার প্লাস প্রভাবক সহ। ভিনেগারের হচ্ছে সংরক্ষণের কৌশল, মানে ভিনেগার সব পড়া লাগবে, সংজ্ঞা, ইভেন সংজ্ঞা, যে ইথানোয়িক অ্যাসিডের
মানে CH3COOH এর 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে, ঝাঁঝরা করে ফেলা লাগবে, ঠিক আছে। এখন এইগুলো বাদে আমাদের আরো কিছু কোশ্চেন আসছে, সেগুলো একটু আমরা দেখে নিব। সো চলো ভাইরা আমরা দেখে নিই। আমাদের বলছে এখানে একটা কোশ্চিন যে হুইচ ইজ দ্য স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট। এখানে অনেকে অক্সিডাইজিং এজেন্ট মানেও প্রথমে বুঝতে একটু ঝামেলা হইতে পারে, আমি বলে দিচ্ছি। অক্সিডাইজিং এজেন্ট মানে হচ্ছে জারক, ঠিক আছে। আর আরেকটা আছে হচ্ছে রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট মানে হচ্ছে বিজারক। সো এই জন্য ভাইয়া যেটা করি, তোমাদের যখন একাডেমিকেও আমি পড়াই, জারক বিজারকের পাশেও আমি বাংলা যাদের পড়াই মোটামুটি হালকা হালকা করে আইডিয়া দিই যে অক্সিডাইজিং এজেন্ট মানে জারক, রিডিউসিং এজেন্ট মানে বিজারক। এতে কি হয়, তোমাদের সামনে ইংলিশে কিন্তু বিভিন্ন জায়গায় কোশ্চিন আসে, শুধু যে আইইউটির জন্যই লাগবে এরকম না। ঢাবিতে ভালো মতন ইংলিশের জিনিস দেয়, মেডিকেলে ভালো মতন ইংলিশ, ডাক্তাররা কোশ্চিন করলে ইংলিশ জায়গাগুলো বেশি করে। তারপরে আমাদের আরো কিছু জায়গা আছে যেখানে ইংলিশ ভার্সনে মানে ইংলিশ টার্ম দিয়েই কোশ্চিনটা দিয়ে দেয়। হোয়াট ইজ বলো নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী অক্সিডাইজিং এজেন্ট, দিলে কিছু করার আছে, বুঝতে তো হবে তোমাকে। সো এই জন্য আর কি জারক পদার্থ তাইলে আমরা বুঝতেছি। সো জারক পদার্থের মধ্যে আবার শক্তিশালী কেমনে বোঝায়, জারক মানে আমি একটা জিনিস তোমাদের পড়াই, জারক মানে যার জারণ মান সর্বোচ্চ তাকে আমি জারক বলি। এটা ওয়ান কাইন্ড অফ জারক বের করার সিস্টেম। তাহলে জারক আবার স্ট্রংগেস্ট জারক মানে মনে রাখবা যার জারণ মান ম্যাক্সিমাম, এটা মনে রাখবা, যার জারণ মান ম্যাক্সিমাম সে হচ্ছে শক্তিশালী। যার জারণ মান ম্যাক্স তাকে বলবো শক্তিশালী জারক। তুমি যদি এখানে প্রত্যেকটার আশা করি তুমি জারণ মান বের করতে পারো, প্রত্যেকটা যদি বের করো, যদি বের করতে ঝামেলা হয় তাহলে তুমি দেখবা আমি তোমাদেরই এখানে একটা ক্লাস নিছি, সেখানে তুমি যদি বের করতে ঝামেলা দেখবা যে এই টাইপের বের করা আমরা দেখাই দিচ্ছি। দেখো এখানে আমি একটু শর্টকাটে তোমাদের বের করে দেখাই জিনিসগুলা। দেখো যদি এখানে অক্সিজেন -2 আছে কয়টা, 7টা, তাহলে এটা অক্সিজেনের জন্য -14। ওকে, এখানে ক্রোমিয়াম হচ্ছে কে, ক্রোমিয়াম হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাটম, তাহলে এটাকে আমরা এক্স ধরবো। আচ্ছা এক্স ধরলাম না। পটাশিয়াম কি গ্রুপ 1 এর মৌল না, হাইলিনা কে, তার মানে এটা +1 আছে কয়টা, 2টা, তাহলে এটা হচ্ছে +2। দেখো আমার আলটিমেটলি এই যৌগটার টোটাল হইতে হবে 0, আছে কত -14 আর 2, মানে আলটিমেটলি 0 হইতে আর লাগে কত, 0 হতে লাগে -14 থেকে +2 বাদ দিলে হচ্ছে থাকে -12। তাহলে এই ক্রোমিয়ামকে, দুইটা ক্রোমিয়ামকে ইটসেলফ হইতে হবে, দুইটা ক্রোমিয়াম মিলে হইতে হবে কত, দুইটা ক্রোমিয়াম মিলে হইতে হবে +12। তাহলে একটা ক্রোমিয়ামের জারণ মান +6, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে +6, এইভাবে আর কি আসে ব্যাপারগুলো। ওকে, কপার সালফেট, সালফেট 2- কপার 2+, পটাশিয়াম পারম্যাঙ্গানিজ, অক্সিজেন আছে -2 × 4 -8, পটাশিয়াম +1। তাহলে আর ম্যাঙ্গানিজ একজনকে কত হতে হবে, -7 হইতে হবে। তাহলে ম্যাঙ্গানিজ এখানে +7, ঠিক আছে। ম্যাঙ্গানিজ এখানে কি +7, আলটিমেটলি ওইদিকে গেলে প্লাস হয়ে যায়। আর এখানে আয়রনের জারণ মানটা সালফেটের পাশে গেছে, তার মানে এখানে আয়রন আছে 3+ অবস্থায়। তো সবগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে পটাশিয়াম K2Cr2O7 KMnO4 এইগুলোর মধ্যে দেখা যাচ্ছে ম্যাঙ্গানিজের জারণ মান এখানে হচ্ছে +7। তাহলে ম্যাঙ্গানিজের জারণ মান যেহেতু +7, এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, সো নেক্সটে আমরা চলে যাচ্ছি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। ওকে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। সো এইগুলো আর কি তোমাদের যেখান থেকে আসছে আর কি, এটা আসলে এই চ্যাপ্টারের বলা যাচ্ছে না, এটা হচ্ছে 3rd চ্যাপ্টার পিরিয়ডিক প্রপার্টিজ অ্যান্ড কেমিক্যাল বন্ডিং থেকে ধরতে পারো। আর একটা হইতে পারে বায়োলজির সেল কেমিস্ট্রি চ্যাপ্টার থেকে, ঠিক আছে। গতদিন বেনেডিক্ট সলিউশন নাকি যেন এটা দেখাইলাম না, বায়োলজির 3rd চ্যাপ্টার সেল কেমিস্ট্রি থেকে, এটাও কিন্তু অনেকটা সেল কেমিস্ট্রি থেকে আসে। সো এটা ডিরেক্ট আমি অনেকগুলো অপশন আছে, তোমার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই ধরনের কোশ্চেনগুলো তুমি স্কিপ করতে পারো, কারণ এই ধরনের কোশ্চেনগুলো দেওয়াই হয় টাইম কিল করার জন্য, তোমাকে বোঝা লাগবে। তো এটা পড়ে 4টা অপশন পড়াও কিন্তু বেশ কমপ্লিকেটেড, টাইম লাগবে। এটা কখন করবা, যখন দেখবা তোমার 1 ধাপ 2 ধাপের এক্সাম দিয়ে রিভিশন হয়ে গেছে, তখন তুমি ট্রাই করবা যে ভাইয়া এই বড় বড়গুলো যেগুলো আমার টাইম লাগবে সেগুলো নিয়েই করার। সো এটার হচ্ছে অ্যান্সার হবে, দেখো আমি যদি দেখো অনেকগুলোই আছে, দ্য নিউক্লিওসাইডস অবটেইন ফ্রম ডিএনএ
all contain 2-deoxy-D-ribose as their sugar component. আচ্ছা ধরো কিছু বুঝলাম না, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন আর 4 হেটারোসাইক্লিক বেস অফ ডিএনএ মলিকিউলস। হ্যাঁ এইটা কারেক্ট, আমি বুঝতে পেরেছি, মানে এটা অ্যান্সার হবে না, ইনকারেক্ট জানতে চাইছে। দ্য হেটারোসাইক্লিক বেস অফ এ নিউক্লিওটাইড ইজ অ্যাটাচড থ্রু অ্যান এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ অফ Cl of the ribose and deoxyribose unit and the linkage is always N, এটা আলফা লিঙ্কেজ বলছে। এখন তুমি জানো এটা হচ্ছে ডিএনএ এর ক্ষেত্রে আলফা লিঙ্কেজ তো না, এখানে হবে বিটা লিঙ্কেজ। তাহলে এখানে আলফা লিঙ্কেজ বললো কিন্তু আমার আলটিমেটলি হবে কি বিটা লিঙ্কেজ, এটা তাহলে ভুল, মানে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, সো আমরা আশা করি বুঝতে পারছি। আর দ্য সেন্ট্রাল পোর্শন অফ দ্য নিউক্লিওটাইড ইজ এ 5-member monosaccharide known as ফিউরানোসাইট, এরকম একটা জিনিস। তো এটা মূলত হচ্ছে বায়োলজি থেকে আসছে, ঠিক আছে, বায়োলজির যে সেল কেমিস্ট্রি আছে ওখান থেকে আর কি, ঠিক আছে, ওখানকার একটা কোশ্চেন দিয়ে রাখছে। আচ্ছা নেক্সট আমরা আরেকটায় যাচ্ছি, ওইটাই আর কি দেওয়া হয়েছে, ডিএনএ অ্যাবজর্পশন হ্যাজ এ পিক। সো ডিএনএ অধিশোষণটা একদম পিক হয়, মানে সবচেয়ে ভালো হয় হয়তো, বা পিক কততে পৌঁছায় সেই জিনিসটা চাইছে, ডিএনএ অ্যাবজর্পশন হ্যাজ এ পিক। সো এইটা হচ্ছে মুখস্থ পড়া, 60, 160, 260, 360, এটা দুই জায়গার কোশ্চেন হইতে পারে। তোমাদের দেখবে হাইড্রোজেন বন্ড, ডিএনএ এর মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, ওখানে একটা সেল কেমিস্ট্রির একটা অংশ, আবার হইতে পারে কোথায় এটা হইতে পারে হচ্ছে ডিএনএ এর জায়গাটা হচ্ছে বায়োলজিতে, তুমি ভালো মতন বুঝতে পারবে, বা অর্গানিক কেমিস্ট্রিতে থাকতে পারে এটা, অর্গানিক কেমিস্ট্রি দেখবা লাস্টের দিকের পোর্শনে। সো এটা হচ্ছে 260 ন্যানোমিটার। হ্যাঁ, সো এটা 260 ন্যানোমিটার মুখস্থ রাখবা। টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার ইজ কজ। টেম্পোরারি হার্ডনেস কখন হয়? যখন পানিতে কোনো একটা লবণের কোনো একটা ধাতু, ধরো ক্যালসিয়াম অথবা ক্যালসিয়াম 2+ অথবা ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বাইকার্বনেট থাকে, কি থাকে, বাইকার্বনেট থাকে, তখন কি হয়, টেম্পোরারি হার্ডনেস। টেম্পোরারি আবার মানে কি, টেম্পোরারি হার্ডনেস মানে কি অস্থায়ী ক্ষরতা, ঠিক আছে, টেম্পোরারি হার্ডনেস মানে তখন অস্থায়ী ক্ষরতা হয়। হার্ডনেস মানে ক্ষরতা, আচ্ছা অনেকে এটাও বুঝবে না, এই যে হার্ডনেস আমি এত ইজিলি বলে যাচ্ছি, হার্ডনেস মানে হচ্ছে ক্ষরতা, হার্ডনেস মানে ক্ষরতা, এটা আসলে আসছে পরিবেশ রসায়ন থেকে, তো এখানে দেখাই দিচ্ছি। আর টেম্পোরারি মানে অস্থায়ী। আর যখন পানিতে লবণের ক্যালসিয়াম এবং মানে ধাতুর ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ধাতুর সাথে সালফেট এবং ক্লোরাইড লবণ থাকে, যখন সালফেট এবং ক্লোরাইড লবণ থাকে তখন এটাকে বলা হয় স্থায়ী ক্ষরতা বা পার্মানেন্ট হার্ডনেস, ঠিক আছে, পার্মানেন্ট হার্ডনেস, তখন এখানে বলা হয় স্থায়ী ক্ষরতা, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখো, আসতে পারে। তাহলে আমার অ্যান্সার কি হবে, এই যে বাইকার্বনেট, অ্যান্সার একটু ভুল আছে। আর এখানে অ্যান্সারটা ক্যালসিয়াম কার্বনেট দেওয়ার রিজনটা হচ্ছে, তুমি যখন এই বাইকার্বনেটটা, এই যে এটা হবে অ্যান্সার কি বাইকার্বনেট, যখন তুমি এই যে বাইকার্বনেট যেটা আছে, ক্যালসিয়াম বাইকার্বনেট যেটা আছে না, ক্যালসিয়াম বাইকার্বনেট, হ্যাঁ ক্যালসিয়ামের সাথে এই যে বাইকার্বনেটকে যখন হিট দিবা তখন এটা ক্যালসিয়াম কার্বনেট যেটা চুন, এটার অদক্ষেপ পড়ে যাবে, ঠিক আছে, এটার অদক্ষেপ পড়ে যায়। তাহলে বলতে পারে যে অস্থায়ী ক্ষরতায় নিচের কোনটির প্রিসিপিটেশন করে, অদক্ষেপ, এটাকে বাংলায় আমরা কি বলতেছি, অদক্ষেপ না, এটা ইংলিশ আসতে পারে এরকম, যে অদক্ষেপের ইংলিশে প্রিসিপিটেশন, এটাকে বলা হয় অদক্ষেপ, ঠিক আছে, অদক্ষেপ পড়ে। সো ক্যালসিয়াম কার্বনেটের অদক্ষেপ পড়ে, বাট আমার কোশ্চেনটা করছে টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার ইজ কজড ডিউ টু প্রেজেন্স অফ হুইচ কম্পাউন্ডস ইন ওয়াটার। কোন কম্পাউন্ড থাকলে টেম্পোরারি হার্ডনেস বা অস্থায়ী ক্ষরতা হয়? এটা হচ্ছে বাইকার্বনেট থাকলে, ঠিক আছে, বাইকার্বনেট থাকলে। আর এটা উৎপন্ন হয়, ক্যালসিয়াম কার্বনেট হিট দিলে এটা তলানি পড়ে, এটা উৎপন্ন হয়, সেই তলানিটাকে আলাদা করে নিবা, আর হচ্ছে উপরের পানিটাকে ছাঁকে নিবা, শেষ, ভালো হয়ে গেল পানিটা। তাহলে অস্থায়ী ক্ষরতা কিন্তু কিভাবে দূর করা যায়? অস্থায়ী ক্ষরতা এই যে তাপ দিয়ে, বা ইংলিশে যদি বলো বা বাংলায় যদি বলো ফুটিয়ে দূর করা যায়, বাই হিট দিয়ে কিন্তু, তার মানে বাই হিট তোমার টেম্পোরারি হার্ডনেস কিন্তু বের করা, মানে ভালো করা যায়, কিন্তু স্থায়ী ক্ষরতা পার্মানেন্ট তাপ দিয়ে কখনো হয় না। এর জন্য বিভিন্ন প্রসেস আছে, পারমোটিট প্রণালী, হ্যান অনেক কিছু আছে, ওগুলো এখন লাগবে না। ওকে, হোয়াট কম্পাউন্ড ইজ ফর্মড হোয়েন ক্লোরিন যখন পাস করা হয় স্ল্যাকড লাইম দিয়ে। সো স্ল্যাকড লাইম তাহলে আগে বোঝা লাগবে স্ল্যাকড লাইমটা কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এইটা। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন যদি তুমি রিয়াকশন করো, তোমরা অনেকেই এটা জানো, তাহলে এখানে কি তৈরি হয়, এখানে তৈরি হয় হচ্ছে ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারের সংকেত কি,
CaOCl Cl, ঠিক আছে, CaOCl Cl, এটা হচ্ছে ব্লিচিং পাউডার। এটা কি? ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার এমন একটা যৌগ যার মধ্যে দেখো ক্লোরিন একই সাথে প্লাস অবস্থায় আছে, মাইনাস অবস্থায় আছে। খেয়াল করো, আমি কয়েকটা জিনিস দিচ্ছি কারণ এই জিনিসগুলো আমি দেখছি আজকে কোশ্চেন সলভে দেখছি। দেখো তোমাকে কিছু জিনিস আমি দিই, ব্লিচিং পাউডার অ্যান্সারটাকে বলে দিই, CaOCl Cl। তো এখানে যদি খেয়াল করো, দেখো ক্যালসিয়াম CaOCl Cl এ যদি খেয়াল করো, হ্যাঁ, CaOCl Cl এ যদি খেয়াল করো, এখানে ক্লোরিন একবার দেখবা আছে +1 আকারে, আর একবার দেখবা ক্লোরিন আছে হচ্ছে -1 আকারে। সো একটু আগে তুমি দেখছো একটা ক্লোরিন এখানে 0 ছিল, সে যদি একবার +1 এ যায়, একবার যদি -1 এ যায়, তাকে যেন কি বলছিলা? সেই রিয়াকশনটা আমি লাস্টে এই কোশ্চেনটা দিয়ে শেষ করলাম, ঠিক আছে? সো আমি কিন্তু আজকেই পড়াইছি এটা। দেখো এখানে একটা যৌগ এই যে ক্লোরিন, সে একবার এই যৌগের মধ্যে একটা যৌগের মধ্যে গেছে। আগের বার কি ছিল? তুমি যখন অপশনটা খেয়াল করছিলা তখন দেখছিলা যে হচ্ছে আমার এই ক্লোরিন থেকে একটা যৌগ ছিল যার মধ্যে ক্লোরিনের জারণ মান 0 থেকে কম ছিল, আর একটা যৌগ ছিল যার মধ্যে ক্লোরিনের জারণ মান 0 থেকে বেশি ছিল। এটা হচ্ছে দুইটা যৌগের মধ্যে ছিল। এবার কি হয়েছে যে আমার একটা ক্যালসিয়াম যে ব্লিচিং পাউডারের সংকেতে তুমি দেখছো ক্লোরিন একবার +1 আসবে, একবার -1 আসবে, সেটা একটা যৌগের মধ্যে হয়েছে। সো আমি তোমার কাছে একটা কোশ্চেন রেখে শেষ করলাম, তাহলে এই যে রিয়াকশনটা তোমার এখানে আছে, এই রিয়াকশনটার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দিস রিয়াকশন? এই রিয়াকশনটার নেম কি? কারণ আমি দেখছি আইওটিতে ব্লিচিং পাউডার বা এই ধরনের রিয়াকশন, এই রিয়াকশনের নেমটা কি? এই রিয়াকশনের নেমটা কি? এই রিয়াকশনটা কি ধরনের রিয়াকশন? সো এই জিনিসটা তোমার কাছে আমি কোশ্চেন রেখে আমি শেষ করতেছি। তুমি এই HWটা আমাকে কেমিস্ট্রিওয়ালা গ্রুপ অথবা হালকেনস্টাইন ফ্যামিলি যে গ্রুপ আছে সেখানে পোস্ট করে মাস্ট জানাই দিবা যে হচ্ছে এখানে কি রিয়াকশনের নামটা কি হবে, ঠিক আছে? তাইলেই মোটামুটি আমাদের আজকের আইওটি ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে। সো আমি তোমাকে দুইটা পার্টে আইওটির কোশ্চেন সলভ ক্লাস নিয়েছি তোমাদের। সো কেমন লাগছে ক্লাসটা জানাইতে পারো ভাইয়াকে। আর যদি ক্লাস নিয়ে কোনো রকম হেজিটেশন হয় বা কোনো রকম ভুলভ্রান্তি কোনো জায়গায় হয়ে থাকে, ভাইয়াকে ইনবক্স করবা, ভাইয়া তাহলে ওই জিনিসটা চেক করে দিব। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার নেক্সটে কোনো একটা সময় কোনো একটা ক্লাসে দেখা হয়ে যাবে। সো তোমাদের প্রতি আমার এতটুকুই হচ্ছে রিকোয়েস্ট থাকবে যে এই ব্যাপারটা মাথায় রাখবা যে তুমি অ্যাডমিশন টাইমে অনেকবার অনেক জায়গায় হোঁচট খাবা, ঠিক আছে? অনেকবার অনেক জায়গায় হোঁচট খাবা, কিন্তু কখনোই হাল ছাড়বা না। কারণ চিন্তা করো যে আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা 2-1বার ট্রাই করে তারপর হচ্ছে ডিমোটিভেট হয়ে যাই, আমরা হচ্ছে খুব ডিপ্রেশনে পড়ে যাই, তারপর আমরা হাল ছেড়ে দিই। এই জিনিসটা যেন আমাদের সাথে না হয়। আমরা একদম লাস্ট পর্যন্ত ট্রাই করব, আমাদের লাস্ট পর্যন্ত ট্রাই করব। এমনও হইতে পারে তোমার লাস্ট এক্সামটা তোমার জন্য সব থেকে ভালো হয়ে গেছে এবং তুমি সব থেকে ভালো একটা পজিশন নিয়ে ফেলছো, এরকম হইতেই পারে। যেমন ভাইয়ার যদি আমি ব্যাপারটা বলি, আমি কিন্তু অ্যাডমিশনের ফার্স্ট টাইমে আমার কিছু হতাশার গল্প আছে, কিন্তু আমি লাস্ট টাইমে বা আমার একটা টাইম পিরিয়ড পরে যখন আমি আগাইছি, তখন সব সময় দেখা গেছে যে আমি হচ্ছে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারছি। রিজনটা কি? কারণ অ্যাডমিশন টাইমে এই কথাগুলো বলাটারও কারণ কি? কারণ অ্যাডমিশন টাইমে এরকম হয় যে আমরা একটা নির্দিষ্ট পিরিয়ড পরে যে আর আমাদের এক্সামগুলো দেওয়ার মোটিভেশন থাকে না, যেখানে পড়তাম সেখান থেকে খবর নিতেছে না, আমার রেজাল্ট খারাপ হচ্ছে, বাসা থেকে প্রেশার আসতেছে বা আত্মীয় স্বজনই করতেছে, মানে খুবই একটা ডিপ্রেশনে পড়ে যায়। কার কাছে কি বলবো, মনে হয় সবাই এখন খোঁচা মারবে, কোনো রকম খুলে বলতে পারো না নিজের প্রবলেমগুলো। সো আলটিমেটলি তুমি কিন্তু একটা ভালো স্টুডেন্ট, তুমি কিন্তু সবই পারো না এমন না, কিছু জিনিস হয়তো পারো না, কিন্তু তোমার মনে হয় এরকম আমি কিছুই পারি না, এটা যেন না হয়, ঠিক আছে? তুমি পারো, ওই জিনিসটা জাস্ট রিভাইজের মধ্যে রাখবা, যেটা পারো না ওটা নতুন করে হালকা রিভাইজের মাধ্যমে শিখবা। অ্যাডমিশন টাইমে এই জিনিসটা যদি তোমার কোনো প্রবলেম হয় ভাইয়ের সাথে শেয়ার করতে পারো, যে কোনো প্রবলেমে ভাইয়াকে জানাবা। সো আজকে আমাদের ক্লাসটা সম্ভবত এই পর্যন্তই ছিল। হ্যাঁ, ক্লাসটা এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ সবাইকে। যদি কোনো রকম প্রবলেম ফেস করো বা কোনো রকম কোনো ঝামেলায় ফেস করো অ্যাডমিশন টাইমে বা যে কোনো প্রকার প্রবলেমে ভাইয়াকে জানাইতে পারো। তুমি একাডেমিকের ক্লাস কেউ একজনও ক্লাসটা দেখতে পারো, সমস্যা নাই, কিন্তু তুমি ভাইয়াকে জানাবা বা আমাদের টিমকে জানাবা, ইনশাল্লাহ আমরা সলভ দেওয়ার ট্রাই করবো। সো হয়তো নেক্সট কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আইওটির ক্র্যাশ কোর্স থেকে আপাতত আমরা চলে যাচ্ছি। সো আমাদের নেক্সট কোনো একটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সেই আশা ব্যক্ত রেখে, এবং একটা সিট তোমার হোক আইওটির, বা আইওটির সিট তোমার যদি নাও হয়, তুমি এখান থেকে ক্লাস থেকে যে একটা জিনিস তুমি শিখছো, ইনশাআল্লাহ এটা তোমার ভবিষ্যতে কোনো একটা কাজে লাগবে, সেই আশা ব্যক্ত রেখে আজকে আমি ক্লাস শেষ করতেছি। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।